ওকে, শুভ সন্ধ্যা সবাইকে। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি প্ল্যাটফর্ম ফর ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স পিডিপি এর মাসিক এই আয়োজনে। আমি সুচিতা রহমান। আপনারা জানেন যে পিডিপি প্রতি মাসে তৃতীয় শনিবার সন্ধ্যায় ডেভেলপমেন্ট সেক্টর সম্পর্কিত একটি বিষয় নিয়ে প্র্যাকটিস সেশন এর আয়োজন করে থাকে। এর ধারাবাহিকতায় এবার চতুর্থ শনিবার আজকে এই ভার্চুয়াল আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই প্র্যাকটিস সেশনের বিষয় হচ্ছে স্যাম্পলিং মেথডস এন্ড আন্ডারস্ট্যান্ডিং স্যাম্পলিং। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন যিনি সেশনটি ফ্যাসিলিটেট করবেন, কিশোর কুমার বসাক। তার সম্পর্কে একটু বলার আছে। উনি প্রতিবারের মতো আমাদের এই আয়োজনটি সফল করতে কিশোর কুমার বসাক দাদাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। উনি মূলত একজন ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করেছেন এবং এরপর বিভিন্ন রিনাউন প্রতিষ্ঠানে কাজ করেছেন। এর মধ্যে সিপিডিতে উনি দীর্ঘ 8 বছরেরও বেশি সময় ধরে ছিলেন এবং সেই সাথে উনি ব্র্যাকেও কাজ করেছেন এবং আরো অনেক জায়গায় কাজ করেছেন। এই তার কাজের গল্পটা তার মুখ থেকেই শুনবো। তার কাজের একটি বড় জায়গা হচ্ছে সার্ভে ডিজাইন, টুল ডেভেলপমেন্ট, ইনডেপথ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস, এগুলো। তো দাদা, আপনাকে স্বাগত। আপনাকে আপনাকে দিয়ে সেশনটি শুরু করানোর আয়োজনে এই আজ আমার সুচিতা, আপনি মিউটে আছেন, মাঝখানে কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, কোনো কারণে বোধহয় আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। এক্সট্রিমলি সরি, এক্সট্রিমলি সরি সবাইকে। দাদাকে আমি আসলে ফ্লোর ছেড়ে দিচ্ছি। আপনার কথাগুলো আপনি বলুন। আপনার মুখ থেকে আমাদের অডিয়েন্স নিশ্চয়ই অনেক সুন্দরভাবে আপনার গল্পটা শুনতে পাবে। আর আজকে আমাদের এই সেশনটি মূলত জুম মিটিং এ হচ্ছে, যে কারণে যারা হচ্ছে আজকে অংশগ্রহণকারীরা সরাসরি জুম মিটিং এ সংযুক্ত হতে পারছেন এবং এই সাথে এই আয়োজনটি পিডিপি ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রসারিত হচ্ছে। তো দাদা, আপনাকে অনুরোধ করছি আপনার সম্পর্কে দর্শকদেরকে বলার জন্য, প্লিজ। সুচিতা, অনেক ধন্যবাদ। আমি আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি যে প্ল্যাটফর্ম ফর ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার এই এই যে তারা যে প্রতি মাসে প্রতি সপ্তাহে যে একটা করে হচ্ছে যে আমি বলবো শেয়ারিং, হ্যাঁ, এক্সপিরিয়েন্স শেয়ারিং, যে একটা এই ধরনের একটা প্রোগ্রাম তারা করে, আমি এটাকে খুবই সাধুবাদ জানাই। কারণ হচ্ছে যে আমাদের আমাদের এভাবেই নলেজ শেয়ারিং এর মাধ্যমেই হচ্ছে যে আমরা হচ্ছে যে একজন আরেকজনকে অনেকভাবে সাপোর্ট করতে পারি, আর এতে অনেক বড় নেটওয়ার্কিং হয়। সো আমার মানে অনেক বিগ থ্যাঙ্কস টু দ্য প্ল্যাটফর্ম। এন্ড আমি হচ্ছে যে আমি খুব খুশি যে এখানে আমাকে টিম থেকে ইনভাইট করা হয়েছে, এবং আমি খুব খুশি যে আমি কিছুটা হলেও হচ্ছে যে এখানে হচ্ছে যে আজকে এই স্যাম্পলিং মেথডস নিয়ে কিছু কথা বলার সুযোগ আমার তৈরি হচ্ছে। আচ্ছা, আমি আমার আমার নাম কিশোর কুমার বসাক, যেটা সুচিতা অনেকবারই বলছেন। তো আমি হচ্ছে যে বেসিক্যালি আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আমি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স ডিগ্রি করেছি, এবং শুরু থেকেই একদম রিসার্চের সাথে কানেক্টেড ছিলাম, এখনো আছি। প্রথম আমার অনেক বছর আমি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তে কাজ করেছি। সেখানে আমার জবটা ছিল পলিসি রিসার্চ করা, এবং সেখানে হচ্ছে যে যে ধরনের কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করার দরকার ছিল সেগুলি অনেকটাই আমি করতাম, সব না, কিছুটা অনেকটাই আমি করতাম। তারপরে ওখানে ছিলাম অনেক বছর। এরপরে আমি ব্র্যাকে জয়েন করি, সেখানে মনিটরিং ডিপার্টমেন্টে আমি অ্যানালিস্ট হিসেবে ছিলাম, এবং সেখানেও হচ্ছে যে টিমকে লিড করার সুযোগ হয়েছে। সেখানে অনেকদিন কাজ করেছি, এবং এখনো আমি একটি অর্গানাইজেশনে আছি যেটার নাম হচ্ছে রেড ওয়েজ মিডিয়া। সেখানে আমি
সিনিয়র স্পেশালিস্ট হিসেবে আছি, রিসার্চ এবং অ্যানালিটা দেখছি। এই হচ্ছে আমার পরিচয়। আমার আচ্ছা দাদা, এরপরে প্রেজেন্টেশনের প্রস্তুতি নিতে নিতে আমরা আবার সুচিতা আপা আপনার এবং এবং হচ্ছে এখানে আমরা যারা জুম লিংকে আছি তারা হচ্ছে এই জুমের সেশনটি চলাকালে আমাদের যে প্রশ্নগুলো থাকবে সেটি হচ্ছে চ্যাট বক্সে আমরা প্রশ্নগুলো লিখতে পারি। আর সেশনের ফাঁকে ফাঁকে আমরা হচ্ছে দর্শকদের কাছ থেকে আমরা প্রশ্ন নিব। সেই সাথে এবং পিডিবির সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর যদি আর এর মধ্যে চলাকালে সেশনটি চলাকালে যদি আপনাদের কোনো প্রশ্ন করতে হয় তাহলে একটু দয়া করে হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করলে পরে আমরা আমাদের সুযোগ মতো কিশোরদা আপনাদের কাছ থেকে প্রশ্নটি নিয়ে নেবেন। আর পিডিপির মেম্বারশিপের যে লিংকটি আছে সেটি পিডিপি চ্যাট বক্সে দেয়া আছে। প্র্যাকটিস সেশনে ইনভাইটেশন, প্র্যাকটিস সেশন সম্পর্কিত সকল রিসোর্স এবং পিডিপি সকল আপডেটেড মেইল পেতে এই ফর্মটি একটু পূরণ করতে হবে। আর আপনাদেরকে আহ্বান জানাচ্ছি ফর্মটি পূরণের জন্য। আর এখন আমরা কিশোরদার কাছে সরাসরি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। কিশোরদা, আপনাকে ফ্লোরটি ছেড়ে দেওয়া হলো, প্লিজ। সুচিতা, আবারও ধন্যবাদ। আমরা আমাদের আজকের যে পুরো যে প্রেজেন্টেশনটা সেটা আমি তিনটা ভাগে ভাগ করেছি। একটা প্রথমে আমরা ডিসকাস করব স্যাম্পলিং বায়াস নিয়ে, দ্বিতীয় পর্যায়ে আসবো স্যাম্পলিং মেথড, এবং তৃতীয় পর্যায়ে হচ্ছে স্যাম্পল সাইজ। তার আগে কিছু আমরা গ্রাউন্ড রুল সেট করি, যেটা সুচিতা অলরেডি বলে ফেলেছে। সেটা হচ্ছে যেমন হচ্ছে যে আমরা কখন কোয়েশ্চেন করতে পারবো। সো চ্যাটটা ওপেন থাকবে, যে কোনো সময় আপনি কোয়েশ্চেন করবেন, সুচিতা আমাকে সেগুলি সময় মতো আমাকে জানিয়ে দেবে কোয়েশ্চেন গুলো। আর এই যে ছোট ছোট সেকশন, এগুলোর মাঝখানে হয়তো 2 মিনিটের ব্রেক থাকবে, সেখানে আমি দুইটা বা তিনটা করে কোয়েশ্চেন নিব। এছাড়া একদম শেষে একটা ওপেন সেশন থাকবে আমাদের, যেখানে আমরা আরো বড় পরিসরে ডিসকাস করব, যে আমাদের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করতে পারবো একে একে। তো কন্টেন্টটা আমরা অলরেডি বলে দিলাম, গ্রাউন্ড রুলটাও বলে দিলাম। তা এখন আমরা চলে যাই ভিতরে। তো আমি আমাদের এই যে স্যাম্পলিং মেথড শুরু করেছি আমি স্যাম্পলিং বায়াস নিয়ে। কিন্তু তার আগে আরেকটা জিনিস, আমাদের একটা পোল আছে, এখানে একটা পোল আছে। আমি একটু দেখতে চাচ্ছি যে আমাদের এখানে যারা লাইভে আছেন, যারা লাইভে জুমে আছেন, তারা দেখতে চাচ্ছি যে তারা কতটুকু স্ট্যাটিস্টিক্স আগে তারা সাথে জড়িত ছিলেন, প্লাস সার্ভের সাথে জড়িত ছিলেন। সো আমার একটা পোল আছে, এখনই হচ্ছে যে আপনাদের স্ক্রিনে ওই পোলটা চলে আসবে। সো আমি একটু বলবো যে আপনারা সিলেক্ট করে পোলটা সাবমিট করবেন। দাদা পোল কি দেখা যাচ্ছে? আমি শেয়ার করেছি। হ্যাঁ, পোলটা আসছে, আমাদের স্ক্রিনে আসছে। সো আমি বলবো সবাইকে যে 1 মিনিট সময় নিতে, আমি 1 মিনিট সময় দিব, তারপরে এটা শেষ করে ফেলবো। তো সবাইকে বলবো এই 3টা কোশ্চেন আনসার করে সাবমিট করতে। তো তাতে আমরা এই 1 মিনিট পরে সেটার আমরা একটা রিভিউ, সেটার একটা রেজাল্ট আমরা দেখতে পাবো। তো এইটার মূলত উদ্দেশ্য হচ্ছে যে আমি দেখতে চাচ্ছি যে আমাদের এখানে অডিয়েন্স অলরেডি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 34 জন আছেন, হয়তো পরবর্তীতে আরো জয়েন করবেন। তো এই 34 জনের মাঝখানে কে কিরকম ভাবে আগে সার্ভে ডিজাইনের সাথে কাজ করেছেন, অথবা স্যাম্পল ডেটা কালেক্ট করেছেন, অথবা ইভেন অনেক সময় একাডেমিক কোর্স ও স্ট্যাটিস্টিক্স থাকে, তো সেটা নিয়ে কাজ করেছেন। এই জন্য একটু জানতে চাচ্ছিলাম যে কারা কারা আছেন অলরেডি। তো অলমোস্ট হচ্ছে যে আর মনে হয় 25 কমপ্লিট করেছে। 25, তাহলে আর 10 সেকেন্ড দেখেন, আর 10 সেকেন্ড দেখে আমরা শেষ করে দিব। ওকে, নো প্রবলেম। আমরা কি এন্ড করে দেবো এখন? হ্যাঁ, এন্ড করে আমরা রেজাল্টটা একটু দেখি। এন্ড করে দিয়েছি। ধন্যবাদ যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে যারা যারা এখানে। রেজাল্ট কি দেখা যাচ্ছে?
রেজাল্টটা দেখতে পাচ্ছি। সো আমার প্রথম কোয়েশ্চেনটা ছিল যে কেউ কি এর আগে কখনো ডেটা কালেক্ট করেছে কিনা। অলরেডি হচ্ছে যে 89% ডেটা কালেক্ট করেছে, তার মানে তারা হচ্ছে যে স্যাম্পলিং এর কোনো না কোনো প্রসেস সম্বন্ধে অলরেডি তারা জানেন। তারা সার্ভে ডিজাইনের সাথে কানেক্টেড ছিলেন কিনা 74% ইয়েস বলেছেন, এবং স্ট্যাটিস্টিক্স আছে কিনা 67% ইয়েস বলেছেন। তার মানে আমি যেটা বুঝতেছি আমার অডিয়েন্স অনেক সবারই মোটামুটি এই যে 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 যেটাকে বলা হয় জার্গন, মানে হচ্ছে যে কোনো স্পেসিফিক সাবজেক্ট অনেক সময় আমরা অনেক ধরনের শব্দ ব্যবহার করি, তো এই জার্গন এই শব্দগুলো সম্বন্ধে বুঝতে অসুবিধা হবে না। তো থ্যাংক ইউ এটার জন্য। আমরা এখন মেইন ইয়েতে চলে যাই। তো আমার স্টপ দ্য শেয়ারিং। হ্যাঁ হ্যাঁ, তো আমার ইয়েটা এই যে আমরা স্যাম্পলিং বায়াস নিয়ে শুরু করেছি। স্যাম্পলিং বায়াস নিয়ে কেন শুরু করেছি, তার কারণ হচ্ছে যে আমরা যখন স্যাম্পলিং করি, কেন করি স্যাম্পলিং আমরা এই জন্যই করি। সবাই হয়তো বলবেন যে আমরা একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য এটা করি, হ্যাঁ, তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এটাকে স্ট্যাটিস্টিক্যালের ভাষায় বলা হয় যে সিলেকশন বায়াসের কথা বলা হয় বা স্যাম্পলিং বায়াসের কথা বলা হয়। সো মেইনলি স্যাম্পলিং মেথড গুলোর উদ্দেশ্যই হচ্ছে যে এই স্যাম্পলিং বায়াসটা রিডিউস করা। এই স্যাম্পলিং বায়াসটা কি, এখানে হচ্ছে যে সিলেকশন অফ নন র্যান্ডম ডাটা, মানে হচ্ছে যে আমার পছন্দ মতো কাউকে সিলেক্ট না করা, বা আমার কোনো ধরনের, বা রিসার্চারের কথা বলি এখানে, রিসার্চারের পছন্দ মতো কোনো ধরনের সিলেকশন যেন না থাকে। সো সিলেকশন অফ নন র্যান্ডম ডাটা যেন না থাকে, এবং যেখানে হচ্ছে যে যেসব ডেটাতে প্রবাবিলিটি বা সিলেকশনের অপরচুনিটি কম থাকে সেই ধরনের মেথড যেন কমানো হয়, সেই ব্যবস্থাটাই জন্যই আমরা স্যাম্পলিং মেথড গুলো ব্যবহার করি। এখন স্যাম্পলিং মেথডের একটা অংশ, একটা ছবি দেখতে পারবেন। তো এখানে পপুলেশনটা দেখানো হয়েছে। তো পপুলেশন থেকে আমরা সাধারণত স্যাম্পলিং এ কি হয়, পপুলেশন থেকে একটা অংশ নেই যেটা স্যাম্পল হিসেবে দেখতে পাই। আপনি দেখবেন যে বড় সার্কেলটার ভিতরে ছোট একটা সার্কেল, এটা হুবহু সেই বড় পপুলেশনটার মতোই দেখতে। এটাকে আমরা স্যাম্পল বলি, যেটাকে বলি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। নিচে আরেকটা ছবি দেখবেন যে সেখান থেকেও বড় সার্কেল থেকে ছোট একটা সার্কেল নেওয়া হয়েছে, ডান পাশে আরেকটা স্যাম্পলিং এ ছোট সার্কেলটা দেখানো হয়েছে, সেটা কাইন্ড অফ এ বায়াস স্যাম্পলিং। সো এটাই হচ্ছে যে সিলেকশন বায়াস, মানে হচ্ছে যে আমরা যদি ঠিক মেথড ব্যবহার না করি, এই যে ছোট সার্কেলটা এরকম ভাবে আসতে পারে, সেই ক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা ভুল বা টোটালি অথবা পপুলেশনকে রিফ্লেক্ট করবে না। সেটা এটা কেন অ্যাভয়েড করা দরকার, এটার ভিতরে অ্যাভয়েড করার বড় জিনিসটা হচ্ছে যে রেজাল্ট। আমরা এটা স্ট্যাটিস্টিক্স এর ভাষায় বলি যে টু গেট এ বেটার এস্টিমেট, এস্টিমেশনটা যেন ভালো হয়, আর জেনারেল ভাষায় বলতে গেলে রেজাল্ট যেন আমরা ভালো পাই, সেটার জন্যই আমরা হচ্ছে যে স্যাম্পলিং বায়াসটা রিমুভ করতে চাই। তো এখানে একটা জিনিস বলেছি যে যেই এই গবেষণা বা স্টাডি বা ছোট স্যাম্পল যেটাই করি, তাকে এই স্যাম্পলিং বায়াসটা একটা পপুলেশন থেকে কোন কোন জায়গা থেকে আসতে পারে সেটা জানা থাকা দরকার, এবং সেইভাবে একটা মেথড দাঁড় করানো দরকার যেন এই স্যাম্পলিং বায়াসটা মিনিমাইজ করা যায়। একদম জিরো স্যাম্পলিং বায়াস করা খুবই ডিফিকাল্ট, সেটা আরেকটা থিওরিটিক্যালের কথা, কিন্তু আমরা যেটা বলবো যে মিনিমাইজ স্যাম্পলিং বায়াসটা যত বেশি মিনিমাইজ করতে পারবো, তত আমরা বুঝবো যে আমাদের স্যাম্পলিং মেথডটা এফিশিয়েন্ট হয়েছে। যদি আমরা স্যাম্পলিং বায়াসের কথা বলি, আমাদের পাঁচ ধরনের স্যাম্পলিং বায়াস আছে, 5 বা 4 ধরনের। তো একটা হচ্ছে যে আন্ডার কাভারেজ। আন্ডার কাভারেজটা হচ্ছে এরকম যে আমরা পপুলেশন যতটুকু আছে সেখান থেকে আমরা একটা অংশ শুধু থেকে স্যাম্পল নিলাম, সেটা হলো আন্ডার কাভারেজ। অবজারভার বায়াস থাকে, যেরকম হচ্ছে স্যাম্পলিং বায়াস, অবজারভার বায়াস হচ্ছে যে অনেক সময় আমরা একটা এস্টিমেট আগে থেকে একটা ধারণা থাকে যে এখান থেকে স্যাম্পলের ডেটাটা বা রেজাল্ট এরকম হতে পারে, তখন আমরা গবেষকরা যেটা করে যে এক ধরনের বায়াস থেকে ইন্টারভিউয়ারকে এমন একটা কোশ্চেন করে সেই বায়াসটা থেকে যায় এমন ভাবে, যেটা হচ্ছে যে কোশ্চেনটাকে পোক করা হয়, তো সেটাকে অবজারভারের যে বায়াসটা সেটা বলা, সেটা হচ্ছে এক ধরনের স্যাম্পলিং বায়াস। আরেকটা সেলফ সিলেকশন বা ভলান্টারি রেসপন্স। অনেক সময় এরকম হয় কিছু কিছু ক্ষেত্রে যে কোনো একজন আপনারা একজন হয়তো বা কেউ ডেটা কালেকশনে গেছেন, তো আপনাদের একটা বলা আছে এইভাবে ডেটা কালেক্ট করবে, কিন্তু এলাকায় গিয়ে দেখা যায় যে কেউ একজন বলতেছে আমি আপনার ডেটা কালেকশন, আমার কাছ থেকে ডেটা নেন ডেটা, ঠিক আছে। সো অনেক সময় সেটা একটা ভলান্টারি বায়াস, সেলফ সিলেকশন বায়াস হয়ে যায়। কারণ কি, সে হয়তো বা
একটা বিষয় আচ্ছা, সম্পর্কে অনেক আরেকটা বিষয় হচ্ছে বেশি জানে, যেটা আমরা হচ্ছে যে আমরা হয়তোবা এইটাতে ডেটাটা কালেক্ট করার সময় এক ধরনের বায়াস চলে আসবে, সেটাকে বলা হয় সেলফ সিলেকশন বা ভলান্টারি রেসপন্স, এই থেকে একটা বায়াস। লাস্ট যেটা হচ্ছে এক্সক্লুশন বায়াস। এমন হতে পারে যে আমাদের যে যে পপুলেশনটার মধ্যে অনেকগুলো গ্রুপ থাকতে পারে বা স্টেক গুলো থাকতে পারে, আমরা নির্দিষ্ট বা এটা জানা বা অজানা থেকে আমরা একটা নির্দিষ্ট গ্রুপকে বাদ দিয়ে দেওয়া, সেটা থেকে এক্সক্লুশন বায়াস চলে আসতে পারে। তো এই চারটা হচ্ছে স্যাম্পলিং বায়াস। আরো কিছু বায়াস আছে, কিন্তু এই চারটা হচ্ছে মেজর বায়াস। তো এখান থেকেই হচ্ছে যে এই জিনিসগুলো থাকলে সাধারণত রেজাল্টটা বা এস্টিমেশনটা ভালো হয়। তো এই জায়গায় আমি একটা ছোট্ট ব্রেক নিব। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, অথবা চ্যাটে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি এই মুহূর্তে সেটা রেসপন্স করতে পারবো। থ্যাংক ইউ কিশোর দা। আমি চ্যাটে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটি করেছেন এমডি আব্দুর রাজ্জাক। উনি জানতে চেয়েছেন হাউ টু অ্যাভয়েড বায়াসনেস ওয়েন কালেক্টিং ডাটা ইন এ স্পেসিফিক পপুলেশন। আপনি বায়াসনেস নিয়ে এখনই কথা বলছিলেন, আই হোপ আপনি আনসারটি দিবেন। ওকে, হ্যাঁ, আমি হচ্ছে যে সেটাই বায়াসনেস, এই জিনিসগুলোর পরবর্তীতে আরো কিছু আসবে। আমি এই কোশ্চেনটা এই মুহূর্তে বায়াসনেস প্রশ্নটা দেখতে পাচ্ছেন? কোশ্চেনটা আমি দেখতে পাচ্ছি, আমার চ্যাটে আসছে। ওকে, আচ্ছা। তো বায়াসনেস এর ব্যাপারটা হচ্ছে যে এটা কিভাবে রিমুভ করবো। রিমুভ করার জন্য আমরা যে স্যাম্পলিং বিভিন্ন মেথড ব্যবহার করি, যেটা আমি এই পরের সেকশনটাতে যাব। সো এর মাঝখানে যদি আচ্ছা, সো আর কোনো কোশ্চেন যেহেতু নাই, আমি তাহলে পরের সেশনে চলে যাই। আমি বায়াসনেস যে আব্দুর রাজ্জাক ভাই আপনার কোশ্চেন গুলো আসবে, আমি মেথড গুলো বলবো, সেটাতেই আসবে। তো আচ্ছা, স্যাম্পলিং মেথডস, এখন আমি আসল স্যাম্পলিং মেথডে আসি। তো যদি আমরা একাডেমিক ভাবে তাত্ত্বিক ভাবে যদি দেখি, তাহলে বইপত্রে লেখা আছে স্যাম্পলিং এর দুটো মেথড আছে। একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং, আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। প্রবাবিলিটি স্যাম্পলিং খুব সহজ ভাষায় বলি যে যেখানে প্রতিটা রেসপন্ডেন্টের এক ধরনের প্রবাবিলিটি থাকে তাদেরকে সিলেক্ট করার, কোনো ধরনের বায়াসনেস না থাকে, সেগুলোতে হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং বলি। আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং এর ভিতরে এক ধরনের বায়াসনেস থাকে, ঠিক আছে। তো এখানে বলছি আমি এলিমেন্টস ডু নট হ্যাভ ইকুয়াল প্রবাবিলিটি। সো কারো কারো সিলেকশন হওয়ার প্রবাবিলিটি বেশি থাকে, কারো কারো কম থাকে। আবার হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে, আবার কোনো প্রি ডিফাইন্ড সিলেকশন প্রসেস ফলো করে না, সেগুলি হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। এটা হচ্ছে তাত্ত্বিক ভাষায় বলা হয়। আমি এই দুইটাই আলাদা আলাদা করে পরবর্তী প্রত্যেকটা স্লাইডে আমি বলবো। এই মুহূর্তে আমি প্রবাবিলিটি স্যাম্পলিং নিয়ে বলবো। প্রবাবিলিটি, যা আমি দেখছি যে অনেকেই হচ্ছে ডাটা কালেকশনের সাথে যুক্ত এবং স্ট্যাটিস্টিক্সও করেছেন অনেকে। সো এই যে এখানে প্রবাবিলিটি স্যাম্পলিং এর এখানে আমি 4 ধরনের প্রবাবিলিটি স্যাম্পলিং এর কথা বলছি, বইপত্রে বলা আছে, সেগুলোই আমি বলছি। তো এইগুলি সম্পর্কে সবাই এই নামগুলো সবাই জানেন। আমি একটু ডিপে যাব প্রত্যেকটারই, খুব বেশি ডিপে যাব না, কিন্তু এই আপনাদের কাজ করার সুবিধার জন্য যতটুকু দরকার সেটুকু আমি বলবো। তো প্রথমটা হচ্ছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, দ্বিতীয়টা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, তৃতীয়টা ক্লাস্টার স্যাম্পলিং, চতুর্থ সিস্টেমেটিক স্যাম্পলিং। সো আমি প্রথম সিম্পল র্যান্ডম স্যাম্পলিং নিয়ে কথা বলবো। সো এইখানে এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট, নামের ভিতরেই আছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সো দ্য সিম্পলেস্ট ওয়ে টু কালেক্ট এ স্যাম্পল। তো এখানে হচ্ছে যে এই স্যাম্পলিং এর ভিতরে যেটা থাকে যে প্রত্যেকটা রেসপন্ডেন্টই বলি বা পপুলেশনের প্রত্যেকটা এলিমেন্ট ইন্ডিভিজুয়ালের ইকুয়াল অপরচুনিটি থাকে বা প্রবাবিলিটি থাকে এই স্যাম্পলিং এর এই স্যাম্পলটার ভিতরে চলে আসবে, সেটাকে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং বলে। একটা এক্সাম্পল দিলে আমি বুঝে ফেলবো। এক্সাম্পল হচ্ছে যদি কোনো অর্গানাইজেশনে 300 মানুষ থাকে, আমাদের যদি কাজ থাকে যে আমরা 25 জনকে সিলেক্ট করব, তো আমরা যে কোনো ভাবেই র্যান্ডম নাম্বার ইউজ করে একটা মেথড ইউজ করে, র্যান্ডম নাম্বার ইউজ আপনারা জানেন, মানে র্যান্ডম নাম্বার ইউজ করে বা র্যান্ডম টেবিল ইউজ করে আমরা 25 জনকে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে। এইখানে প্রত্যেকটা 300 এমপ্লয়ির ভিতরে যে কারো এই স্যাম্পল ফ্রেমে আসার প্রবাবিলিটি ইকুয়াল, ঠিক আছে। সো এই জন্য এইভাবেই আমরা হচ্ছে যে এক্সাম্পল সিম্পল র্যান্ডম স্যাম্পলিং
এই যে প্রশ্ন করেছেন কিভাবে বায়াসনেস দূর করবো, সো এটা একটা ওয়ে যে বায়াসনেস দূর করা। সো এটার অ্যাডভান্টেজটা কি, এটা হচ্ছে সিম্পলেস্ট বলা আছে, এবং অপারেশন খুবই ইজি। এটার অপারেশন খুব ডিফিকাল্ট কিছু হয় না, খুব একটা স্যাম্পলিং ফ্রেম থাকে, আমরা র্যান্ডম নাম্বার ইউজ করি বা যে কোনো ধরনের র্যান্ডম টেবিল বলি, নাম্বার বলি, র্যান্ডম নাম্বার জেনারেট করে এটা করা যায়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে এটা হয়তো বা টাইম আর কস্ট ইফেক্টিভ যে হবে এরকম না। আমার হচ্ছে যে একটা স্যাম্পল যদি এটা সারা বাংলাদেশ ধরে হয়, আমার বেশিরভাগ স্যাম্পল পড়লো হয়তো বা ধরেন যে দক্ষিণ দিকে, একটা স্যাম্পল পড়লো আমার সেই পঞ্চগড়ে, তো ওই একটা স্যাম্পল কালেক্ট করার জন্য আমাকে পঞ্চগড়ে যেতে হবে। তো এটা একটা জাস্ট উদাহরণ দিলাম ডিসঅ্যাডভান্টেজের। আর কখন আমরা ইউজ করবো সেটা হচ্ছে যে আমাদের যে এখানে হাইপোথিসিস বলছি, যেহেতু তাত্ত্বিক কথাবার্তা, সিম্পল কথায় বলি, আমাদের উদ্দেশ্য যদি খুবই সিম্পল ধরনের হয়, যেমন এখানে আমি এক্সাম্পলটা দিয়েছি যে 300 জনের মধ্যে 25 জনকে সিলেক্ট করা। যদি আমার এখানে উদ্দেশ্যটা থাকে যে আমি তাদের গড় উচ্চতা নির্ণয় করব, হ্যাঁ, এই অর্গানাইজেশনের এমপ্লয়ীদের গড় উচ্চতা নির্ণয় করব, খুবই সিম্পল একটা অবজেক্টিভ হবে, আমি র্যান্ডম ভাবে এইভাবে 25 জনকে সিলেক্ট করে আমি এইটা বের করতে পারবো। সো যদি আমার অবজেক্টিভটা সিম্পল থাকে, আমি সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এ চলে যাব। দ্বিতীয়টা হচ্ছে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তো এখানে কি করেছি, এখানে হয় পপুলেশনটাকে আমরা ছোট ছোট গ্রুপে ভাগ করি। এই গ্রুপগুলা হচ্ছে যে একটার একটা ক্যারেক্টারিস্টিক্সের সাথে সাধারণত মিলে না, সাধারণত মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়। এটাও একটা তাত্ত্বিক কথা, মিউচুয়ালি এক্সক্লুসিভ বইয়ের কথা। আমরা বাংলা কথায় বলি যেটা ওভারল্যাপিং হবে না, একজনের ক্যারেক্টারের সাথে আরেকজনের ক্যারেক্টার নাও মিলবেও না। যেমন হচ্ছে যে কেউ হচ্ছে যে এরকম হতে পারে যে একটা ক্যাটাগরি হচ্ছে সার্ভিস হোল্ডার, পাবলিক সার্ভিস হোল্ডার, আরেকটা ক্যাটাগরি হচ্ছে প্রাইভেট সার্ভিস হোল্ডার, এটা একটা ছোট গ্রুপে ভাগ করা। এরকম ভাগ করে যদি আমরা র্যান্ডম স্যাম্পলিং করি সেটাকে বলি স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। এক্সাম্পল হচ্ছে আগেরটা থেকে আমি ধরে নিচ্ছি এই 300 জন এমপ্লয়ি থেকে আমার 25 জনকে সিলেক্ট করতে হবে, কিন্তু এই অর্গানাইজেশনে ধরি আমরা 5টা ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্স, অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশন, হ্যাঁ, ম্যানেজমেন্ট, এরকম যদি থাকে, প্রত্যেকটা রিপ্রেজেন্টেশন যদি থাকতে হয়, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে আমরা আলাদা আলাদা করে স্যাম্পল করতে হবে। এইটাকে বলবো আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল। যদি আমরা ভাগ ভাগ করে বিভিন্ন গ্রুপ থেকে স্যাম্পল করি, তো সেটাকে বলবো স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পল। তো এটার ডিসঅ্যাডভান্টেজ কি, তো আমার যে ওয়াইডার রিপ্রেজেন্টেশন হয়, মানে হচ্ছে পপুলেশনের সবগুলো জায়গা থেকে এক ধরনের রিপ্রেজেন্টেশন আছে, আমরা কাউকে বাদ দিচ্ছি না। যেমন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাউকে আমরা বাদ দিচ্ছি না, কাউকে বলতে প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা রিপ্রেজেন্টেশন আছে, যদি আমার সেই এক্সাম্পলে চাই। আর এটাতে স্যাম্পলিং বায়াস সিম্পল র্যান্ডম স্যাম্পলিং থেকে আরো বেশি স্যাম্পলিং বায়াসটা রিডিউস হয়, এটা একটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনেক সময় টাকা পয়সাই বলি আর টাইমই বলি, এগুলা বেশি দরকার হয়, কারণ গ্রুপে ভাগ করা, তাদেরকে আলাদা আলাদা ডেটা নেওয়া, আলাদা আলাদা ভাবে তাদের সাথে যোগাযোগ করা, এই ধরনের ক্ষেত্রে রিসোর্সের বেশি দরকার হয়, তখন ইউজ করবো। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কম্পারিজনের দরকার পড়ে। যেমন আগের এক্সাম্পলটা কি ছিল, আমি চেয়েছি যে একটা উচ্চতা বের করতে, হ্যাঁ, গড় উচ্চতা বের করবো আমার এই 300 জন এমপ্লয়ির অর্গানাইজেশন। কিন্তু এখন যদি আমি বলি যে কোন ডিপার্টমেন্টে আসলে কি কি ধরনের লম্বা মানুষ আছে, কত রকমের লম্বা মানুষ আছে, একটা কম্পারিজন যদি দেখতে চাই, তাহলে আমি আসলে স্ট্র্যাটিফাই করে আমি এটা করবো, তাহলে এক ধরনের কম্পারিজন চলে আসবে আমার অ্যানালাইসিসের ক্ষেত্রে। তো যদি আমাদের কম্পারিজনটা দরকার হয়, তাহলে আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং ব্যবহার করি। আর সবচেয়ে বড় কথা, স্যাম্পলিং বায়াসটা রিডিউস করার জন্য হচ্ছে যে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং ব্যবহার করি। তৃতীয়তে আসছে ক্লাস্টার স্যাম্পলিং। আমার মনে হয় এটা সম্পর্কেও আপনারা অনেক পরিচিত। এখানে আমরা পপুলেশনকে আমরা বিভিন্ন ক্লাস্টারে ভাগ করেছি। আর ক্লাস্টার মানে হচ্ছে বড় গ্রুপ। আমি এই ক্লাস্টারের সাথে অনেকেই স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এর অনেক সময় হচ্ছে যে এক ধরনের কনফিউজ করে ফেলেন যে কোনটা কি, দুটি একরকম দেখতে। আগেরটা বলেছি আমি গ্রুপে ভাগ করতে, এটা বলেছি ক্লাস্টারে ভাগ করতে। ক্লাস্টার কি, গ্রুপ কি? তো আগে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং এ যখন আমরা গ্রুপ বলেছি, এটা আমরা ছোট পরিসর চিন্তা করেছি, যে কোনো গ্রুপগুলো পরিসর ছোট পরিসর। আর হচ্ছে ক্লাস্টার যখন বলবো, তখন সেটা
এক্সটেন্ট একটু বেড়ে যায়। যেমন হচ্ছে যে কি হতে পারে, যেমন এই যেখানে বলেছি ক্লাস্টার ইজ বেসড অন জিওগ্রাফি অর ডেমোগ্রাফিক প্যারামিটার। মানে হচ্ছে জিওগ্রাফি যদি বলি, আমরা হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে এক ধরনের সার্ভে করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে কিন্তু ওই আমরা বিভাগগুলোকে একটা ক্লাস্টার করতে পারি। ঠিক আছে, এক একটা বিভাগ এক একটা ক্লাস্টার, তার মানে কি জিওলজিক্যালি আমি একটা ক্লাস্টার করে দিলাম। আবার ডেমোগ্রাফিও একটা ক্লাস্টার করতে পারি। ধরেন যে ডেমোগ্রাফিক ক্লাস্টারটা কি হইতে পারে, যে আমি হচ্ছে যে এইজ দিয়ে, সরি সেক্স দিয়ে একটা ভাগ করলাম, যে হচ্ছে যে মেল আর ফিমেল আলাদা করে ক্লাস্টার করে আমি স্যাম্পলিং করলাম। তো এইটাকে বড় পরিসরে চিন্তা করে এটাকে বলা হয় ক্লাস্টার স্যাম্পলিং। এটা এক্সাম্পলটাও বলি, লেবার ফোর্স সার্ভে, আমার মনে হয় অনেকেই এটার সাথে পরিচিত, বিপিএস লেবার ফোর্স সার্ভে করে, এবং অনেক বেশি হচ্ছে একই নামে পরিচিত লেবার ফোর্স সার্ভে, প্রায় সব দেশেই আছে। এখানে কিন্তু ডিভিশন গুলোকে ক্লাস্টার হিসেবে করা হয়, মানে বড় স্কেলের সার্ভের জন্য ক্লাস্টারটা খুবই ইউজফুল হয়। অনেক উদাহরণ এখানে আমি দিয়েছি, যে এই যে যদি রেফিউজি ক্যাম্প গুলাতে, মানে রোহিঙ্গা ক্যাম্পে যদি আমরা কোনো ধরনের সার্ভে করি, অনেক সময় ক্যাম্প গুলাকেও এক একটা ক্লাস্টার হিসেবে করা হয়, ধরা হয়। ঠিক আছে, তো সেটাকে ক্লাস্টার স্যাম্পলিং বলা হয়। অ্যাডভান্টেজ কি আগেরটার মতো, এটাও সিম্পল র্যান্ডম, সরি স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং মতো, যে ওয়াইডার রিপ্রেজেন্টেশন থাকে এবং স্যাম্পলিং বায়াসটা অনেক বেশি রিডিউস হয়। ডিসঅ্যাডভান্টেজ কি, সেই একই রকম, যে কস্ট আর টাইমটা খুব বেশি যে কমে তা হয় না, হ্যাঁ অনেক সময় টাইম কস্ট বেড়ে যায়। when to use, বেশিরভাগ ক্ষেত্রে এটা লার্জ সার্ভের জন্য আমরা এই ধরনের ক্লাস্টার, সেই রকম প্রয়োজনে ডেটা লাগবে, যেমন 1000 আমার স্যাম্পল সাইজ, সেখান থেকে ডেটা লাগবে 1000টা লাগবে, এবং পুরো বাংলাদেশ অথবা হচ্ছে যে অর্ধেকটা বাংলাদেশ তার হচ্ছে যে ব্যাপকতা, তখন সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ক্লাস্টার স্যাম্পল গেছি। এখন আমরা পরেরটাই চাই, সিস্টেমেটিক স্যাম্পলিং। সিস্টেমেটিক স্যাম্পলিং জিনিসটা কি, এটা খুবই আরেকটা খুবই ইন্টারেস্টিং একটা স্যাম্পলিং মেথড। তো সিস্টেমেটিক স্যাম্পলিং এ যেটা হয়, যে আমরা স্যাম্পল চুজ করি, সিলেক্ট করি একটা রেগুলার ইন্টারভেল। এই ইন্টারভেলের সাথে আমাদের কিছু অলরেডি কিছু নিয়ম বা কিছু রুলস রেগুলেশন সেট করা থাকে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে যদি আমি একটা ক্লাসে 60 জন স্টুডেন্ট আছে, এবং আমি জানতে চাচ্ছি যে তারা আজকে সকালে নাস্তা খেয়ে আসছে ক্লাসে। ঠিক আছে, সো এইটা যদি আমি করতে চাই, আমি 10 জনকে সিলেক্ট, ধরলাম যে আমাদেরকে 10 জনকে সিলেক্ট করতে হবে। সো আমি যেটা করব, আমি এত কষ্ট না করে যেটা করব, প্রতি 6 জন পর পর একজনকে সিলেক্ট করব, তাহলে আমার 10 জন হয়ে যাবে। প্রথম জনকে নিয়ে প্রতি 6 জন পর পর একজনকে সিলেক্ট করব, তাহলে আমি 10 জন পেয়ে যাব। তো এইটাকে আমরা বলবো যে সিস্টেমেটিক স্যাম্পলিং। ঠিক আছে, এখন এইটার ক্ষেত্রে কিছু রুল থাকে। হ্যাঁ, রুলটা কেমন থাকে, আমরা কি প্রথম জনকে নিব? কারণ প্রথম জন নেওয়াটা, আমি যদি আগেই বলে দিই যে প্রথম জনকে আমি নিবই, এটার মধ্যে কিন্তু এক ধরনের বায়াসনেস থাকে, কারণ আমি বলে দিচ্ছি অলরেডি, হ্যাঁ, যে ওকে আমার নিতে হবে। ঠিক আছে, তো এখানে কিছু রুল সেট করা থাকে, যে হয়তোবা বলে দেওয়া থাকে যে না, ক্লাস রোল থেকে যদি দেখো তাহলে ক্লাস রোল নাম্বার 3 থেকে এটা শুরু হবে। হ্যাঁ, এই ধরনের কিছু রুল থাকে। আবার যদি এরকম হয় যে আমি যদি রোল নাম্বার 3 কে না পাই, তাহলে কি করব? তাহলে কি আমি ওকে বাদ দিয়ে পরের জনে যাব, নাকি অন্য কোনো রুল থাকে? এখানে রুল সেট করা থাকে, যদি রোল নাম্বার 3 না থাকে, তাহলে হচ্ছে যে রোল নাম্বার 4 এর কাছে যাব, অথবা তাহলে স্কিপ করব এই স্যাম্পল। এই ধরনের কিছু রুল সেট করা থাকে এই ধরনের সিস্টেমেটিক স্যাম্পলিং। এটা অ্যাডভান্টেজ কি, এটা হচ্ছে যে কনভিনিয়েন্ট, মোস্ট কনভিনিয়েন্ট, টাইম এন্ড কস্ট। আমি তো বললাম যে এই যে 60 জন স্টুডেন্ট থেকে 10 জন সিলেক্ট করা খুবই সিম্পল। আমি বলবো রোল নাম্বার ধরে ধরে, এই রোল নাম্বার এই রোল তোমরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গেল আমার 10 জন স্যাম্পল হয়ে গেল। সো দিস ইজ দ্য মোস্ট কনভিনিয়েন্ট ইন টার্মস অফ টাইম এন্ড কস্ট। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এইখানে স্যাম্পলিং এর ধরনের বায়াস থাকে। ওই যে আমি বললাম, আমি যে প্রথম রোলটা সিলেক্ট করি বা প্রথম রোল নাম্বার 3 যে সিলেক্ট করি, এর মধ্যে এক ধরনের বায়াসনেস থাকে। এটা কি রিডিউস করা যায় কিনা, এটা আরেকটা ডিসকাশনের ব্যাপার। তো আরেকটা জিনিস হচ্ছে স্ট্রিক্ট রুলস নিড টু বি সেট, যেটা আমি বলছি, কিছু রুলস থাকে, রেগুলেশন থাকে। যারা ডাটা কালেকশন করতে যাবে তাদের জন্য এই রুলস গুলো খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। এই রুলস গুলো সেট করা হয় হচ্ছে স্যাম্পলিং বায়াসটা রিডিউস করার জন্য। আর হচ্ছে যে আমরা এটা কখন ব্যবহার করব,
এইটা ব্যবহার করব হচ্ছে সাধারণত আমরা কিছু স্মল স্কেল সার্ভে যদি করি, যেখানে পপুলেশনের ক্যারেক্টারিস্টিক গুলো খুব সিম্পল থাকে, হ্যাঁ, এবং সিমিলার প্যাটার্নের থাকে। যেমন আমার এখানে কি বলেছি, ক্লাসের মধ্যে স্টুডেন্ট গুলো তারা, আমার অবজেক্টিভটা কি ছিল, যে তারা হচ্ছে যে খেয়ে আসছে নাকি না খেয়ে আসছে, নাস্তা খেয়ে আসছে না, খুব সিম্পল জিনিস। এবং হচ্ছে আমি জানি যে বেশিরভাগ ক্ষেত্রে জানা যে স্টুডেন্ট গুলো হচ্ছে সবসময় নাস্তা খেয়ে আসার কথা। তারপরেও মানে ক্যারেক্টারিস্টিক গুলো সেম, এরা সবাই স্টুডেন্ট, হ্যাঁ, সবাই সকাল সকাল ক্লাস করতে আসছে। তো এই ধরনের ভেরি সিম্পল কিছু জিনিস থাকলে আমরা এই ধরনের সিস্টেমেটিক স্যাম্পলিং আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এইখানে আমি একটা কি বলবো, ইন্টারনেট থেকে কালেক্ট করেছি একটা ছবি। ছবিতে এই 4টা স্যাম্পলিং এর আলাদা আলাদা করে এক্সাম্পল কিভাবে কি আছে এটা দেখাচ্ছে। আমি একটু আমাদেরকে এক্সপ্লেইন করবো আরেকবার, যাতে আপনারা কি বলে আমি যা বললাম এখানে সামারাইজ হয়ে যাবে। সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। সো আমরা হয়তোবা এখান থেকে আমি 5 জনকে সিলেক্ট করব। কিভাবে সিলেক্ট করব? খুবই র্যান্ডমলি, র্যান্ডম নাম্বার, র্যান্ডম নাম্বার টেবিল জেনারেশন, যেভাবে পারি সিলেক্ট করব, যে কেউ এখানে আসতে পারে। সো আমি এখানে দেখতে পারেন যে প্রথমটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, এখানে 5 জনকে সিলেক্ট করা হয়েছে, ঠিক আছে, খুব র্যান্ডমলি সিলেক্ট করা হয়েছে। আমি এখন নিচে চলে যাই, নিচেরটা বাম পাশে, নিচের বাম পাশে স্ট্র্যাটিফাইড স্যাম্পলের কথা বলা আছে। এখানে একটা সবুজ দল, একটা নীল দল, আমরা তাদেরকে ভাগ করছি, বলেছিলাম ছোট ছোট গ্রুপে ভাগ করবো। এই ছোট ছোট গ্রুপে ভাগ করেছি, নীল দল আর সবুজ দল। তো নীল দল থেকে, সবুজ দল থেকে 2 জন নিয়েছি, নীল দল থেকে 3 জন নিয়েছি। এটা হচ্ছে তাদের সাইজের উপরে, আমরা মানে এই গ্রুপটার সাইজের উপর থেকে এই কোনটাতে কতজন নিব এখান থেকে আসছে। সেটা আরেকটা পরবর্তীতে ডিসকাশনের বিষয়, যে আমরা কোন গ্রুপ থেকে কিভাবে নিব, স্যাম্পল সাইজ একই সাইজের নিব না বেশি সাইজের নিব, এটা আরেকটা ডিসকাশনের বিষয়। বাট মোটা দাগে যেটা বলে যে আমরা 2টা গ্রুপে ভাগ করেছি, 2টা গ্রুপ থেকে আমরা সিলেক্ট করেছি হচ্ছে যে স্যাম্পল। এরপরে আসলো আমাদের ডান পাশে, নিচে ডান পাশে কোনারটায় যান, ক্লাস্টার স্যাম্পল। ক্লাস্টার হচ্ছে যে আমি বলেছি কি, বড় গ্রুপগুলোতে বড় বড় লোকেশন অনুযায়ী ভাগ করব, বা কোনো একটা ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে, ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিকের ভিত্তিতে ভাগ করব। সো ধরে নিন এই যে এখানে 1 2 3 4 5টা গ্রুপ আছে, এই 5টা গ্রুপ কোনো একটা ক্যারেক্টারিস্টিকের ভিতরে অলরেডি তাদেরকে ক্লাস্টার করা আছে। সেখান থেকে আমরা ক্লাস্টার থেকে আমরা 2টা ক্লাস্টার চুজ করেছি, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে ক্লাস্টার স্যাম্পলিং। এখন আমি একদম ডান পাশে উপরের দিকে কোনারটায় যে সিস্টেমেটিক স্যাম্পলিং, যেটা আমি বলেছিলাম যে আমরা কাকে কাকে সিলেক্ট করব। দেখবেন যে এখানে প্রথম জন যে 2 নাম্বার পার্সন, তাকে অলরেডি হয়তো বা একটা রুল ছিল তাকে সিলেক্ট করা, তারপরে প্রতি 2 জন পর পর একজনকে সিলেক্ট করা হবে। আমরা ঠিক ওভাবেই কিন্তু গিয়েছি, গিয়ে আমরা 5 জনকে সিলেক্ট করেছি। এই হচ্ছে আমরা 4 ধরনের স্যাম্পল যেটা নিয়ে আমরা এই মুহূর্তে ডিসকাস করলাম। সো এইগুলি হচ্ছে যে আমরা কাজ করতে গেলে এই ধরনের স্যাম্পলিং এর সাথে আমরা পরিচিত হই। সো আমারই এটা হচ্ছে যে আপনাদের সাথে আরেকবার একটু পরিচয় করে দেওয়া, আরেকবার একটু মনে করিয়ে দেওয়া কেন আমরা এগুলি করি, কিভাবে কোন সময়টা আমরা এটা করতে পারি, সেই জিনিসগুলো বোঝানো। সো আমি এখানে একটু স্টপ করব, এবং আমি হয়তো বা 2-3টা কোশ্চেন এখানে কালেক্ট করব। যদি কারো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করে অথবা বলতে পারে। সো এবং সুচিতা এখানে আমাকে আরেকবার হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ কিশোরদা, খুব চমৎকার ভাবে আমরা শুনছিলাম। আর হ্যাঁ, প্রশ্ন এসছে, ফেসবুকেও প্রশ্ন এসছে এবং আমাদের চ্যাট বক্সে প্রশ্ন এসছে। সারা প্রশ্নটা একটু বলে দেন। আর সেই সাথে বলছি, আপনারা যারা ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা চাইলেই আপনাদের প্রশ্নটি ফেসবুকের কমেন্ট বক্সে করতে পারেন, অথবা আমাদের জুম মিটিং এ যুক্ত হয়ে সরাসরি আপনি প্রশ্নটি হচ্ছে সেশন ফ্যাসিলিটেটরকে সরাসরি বলতে পারেন। আপনারা হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন এবং চ্যাট বক্সে লিখতে পারেন। হ্যাঁ, এখন সারা, আমি একটু অনুরোধ করছি প্রশ্নটি বলার জন্য। আর সেই সাথে আমাদের আরো যে আছে, সারা বোধহয় নেই, আমি প্রশ্নটি আমি আছি আপু, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সুচিতা আপু। একজন হ্যান্ড রেজ করেছিলেন, আই ওয়াজ ফলোইং দ্যাট, উনি আবার হ্যান্ড কেন যেন ইয়ে করে ফেলেছেন। একটা প্রশ্ন ইনবক্সে আছে, একটা ফেসবুকে দেখতে পাচ্ছি। ইনবক্সের কোশ্চেনটা করেছেন আমাদেরকে এমডি হেলালুদ্দিন খান কিশোর ভাইয়ের কাছে। উনি জানতে চেয়েছেন, কুড ইউ প্লিজ এনলাইটেন আস অন মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং।
হ্যাঁ, মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং, হ্যাঁ আমি হচ্ছে যে আমি এটা এক্সপ্লেন করব, কিন্তু এটা কিন্তু একটু গভীরে যাওয়া আর কি। হ্যাঁ, তো আমি এটা আমরা এখানে ক্লাস্টার স্যাম্পলিংটা দেখেছি। আমি এই ছবিতেই যদি থাকি, ডান দিকে একদম কোনায়, নিচে ডান দিকে কোনায় ক্লাস্টার স্যাম্পলিং। সো এটা আমি বলেছি যে এখান থেকে কি যে কোনো দুইটা ক্লাস্টার র্যান্ডমলি সিলেক্ট করা, সেটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। এখন আমার যদি ক্লাস্টার গুলো যদি বড় হয়, ধরেন যে আমাকে 1002 জন লোক সিলেক্ট করতে হবে। আমরা বলেছি আগে ঢাকা বাংলাদেশকে আমরা 8টা ডিভিশনে ভাগ করেছি, প্রতিটা ডিভিশন আমার হচ্ছে এখানে ক্লাস্টার হিসেবে কাজ করবে। এখন প্রথমে হচ্ছে যে আমরা ধরেন যে আমরা দুটো ক্লাস্টার নিয়ে কাজ করি, তো র্যান্ডমলি 8টা বিভাগ থেকে আমরা দুটো বিভাগ আমরা চুজ করলাম, ঠিক আছে, এটা একটা স্টেজ গেল। তো ধরেন আমার ক্ষেত্রে আসলো যে ময়মনসিংহ বিভাগটা আসলো আর চিটাগাং বিভাগটা আসলো, এটা আমার র্যান্ডমলি আসলো, ঠিক আছে। এখন এই র্যান্ডম স্যাম্পলিং থেকে আমার 1000 জনকে সিলেক্ট করতে হবে। তো ধরেন যে এটা আমাকে রিসার্চার বলে দিল যে যদি আমি 500 করে দুটো 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 ডিভিশন থেকে নেই তাহলে আমার চলবে। তাহলে এই যে এই যে ময়মনসিংহে দেখা গেল আমার পপুলেশনে আছে 5000 মানুষ, এই 5000 জন থেকে আবার র্যান্ডমলি 500 জন সিলেক্ট করা। ঠিক একইভাবে চিটাগাং এ ধরেন আরো আমার পপুলেশনটা হচ্ছে যে আরো 5000 মানুষের, সেখান থেকে আরো 500 জন র্যান্ডমলি সিলেক্ট করা। এই যে আরেকটা স্টেজে আমি চলে গেলাম, এইটাই হচ্ছে মাল্টি স্টেজ ক্লাস্টার। এটা কিন্তু শুধু যে এটা হচ্ছে 2 স্টেজ বলবো আমি, হ্যাঁ 2 স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং। হ্যাঁ, তো এটা কিন্তু আরো কয়েকটা স্টেজে যেতে পারে, ঠিক আছে। সো এটা ডিপেন্ড করে যে আপনার রিসার্চ কতটুকু দরকার আছে, সেটার জন্য এটা দরকার পড়ে। তো মাল্টি স্টেজ স্যাম্পলিং এর যদি আমি বলি মোটা দাগে কি বলা, তো সেটাই প্রথমে ক্লাস্টার সিলেক্ট করা, তারপরে ক্লাস্টারের ভিতরে থেকে আবার আলাদা নতুন করে স্যাম্পল সিলেক্ট করা, এইটাই। আরেকজন হাত তুলেছিলেন, হ্যাঁ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হাত এখন দেখতে পাচ্ছি না, বাট ফেসবুকে একটা কোশ্চেন আছে, ইটস মোর রিলেটেড টু এনজিও চ্যালেঞ্জেস। আমি কোশ্চেনটা বলছি, হোয়াট আর চ্যালেঞ্জেস ফর বাংলাদেশি এনজিওস ফর এমি ম্যানেজমেন্ট নাও? জানতে চেয়েছেন খাদিজা ফারহানা। আচ্ছা, এই কোয়েশ্চেনটা হচ্ছে যে আমরা আমাদের শেষে আমাদের এই পুরো জিনিসের শেষে একটা ডিসকাশন জায়গা আছে, তো সেখানে না হয় আমরা এটা নিয়ে কথা বলতে পারি। তবে আমি 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 সবাইকে একটু বলবো যে এই মুহূর্তে স্যাম্পলিং নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমরা একটু স্যাম্পলিং এর কোয়েশ্চেনের ভিতরে থাকি, আর এমএনইর ভিতরে যে প্রবলেম বাংলাদেশে, এটা আমরা একটু ডিসকাশনের সময় হয়তো বা ছোট করে আলাপ করতে পারবো। তারপরেও আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে শেষে যে ডিসকাশনটা, সেটা এই স্যাম্পলিং এর ব্যাপার নিয়ে যেন আমরা কথা বলি। এমন হতে পারে আপনারা ফিল্ডে গিয়ে কোনো একটা এক্সপিরিয়েন্স পেয়েছেন, সেটা রাইট মেথড ছিল না রং মেথড ছিল, এটা নিয়ে ডিসকাস করতে পারি। কিংবা আপনি এই মুহূর্তে একটা প্রবলেমে আছেন বা অলরেডি পড়েছিলেন, হ্যাঁ, তো সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি, করা যায় স্যাম্পলিং নিয়ে, সেই ধরনের। তো এই আমি এই 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 এমএনইর ব্যাপারটা নিয়ে আমরা হয়তো পরে ডিসকাশনে আমি একটু বলবো। আমরা একজনের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, আব্দুর রাজ্জাক। ভাই প্লিজ আপনি আনমিউট করে আপনার প্রশ্নটি করতে পারেন। থ্যাংক ইউ ফর দ্য অপরচুনিটি। আচ্ছা, আমি যেটা জানতে চাচ্ছিলাম ওই যে ক্লাস্টার স্যাম্পলিং এর ব্যাপারে। ফর এক্সাম্পল, যদি এরকম একটা অ্যাসেসমেন্ট করতে হয় যেখানে আমার 10টা ক্যাম্প থেকে স্যাম্পল কালেক্ট করতে হবে, এবং যদি হাইপোথিসিসটা এমন থাকে যে এই 10টা ক্যাম্পের মানুষের হেলথ অ্যান্ড হাইজিন সম্পর্কে তারা কতটা সেন্সিটাইজ, সেক্ষেত্রে যদি এটা আমার ক্লাস্টার স্যাম্পলিং হয়, তাহলে এখান থেকে কি আমরা যে কোনো, যেমন এখানে ক্লাস্টার স্যাম্পলিং এ দেখিয়েছে যে কয়েকটা ক্লাস্টার থেকে যেগুলো 2টা ক্লাস্টার থেকে সিলেক্ট করা হয়েছে, সো হাউ মাচ অ্যাওয়্যার দে আর অর হাউ মাচ দে আর সেন্সিটাইজড অন হেলথ এন্ড হাইজিন, এটা কি আমরা 10টা ক্যাম্পেই সার্ভে করব নাকি 10টা ক্যাম্প থেকে যে কোনো 2টা 3টা 4টা ক্যাম্প ওখানে আমরা সার্ভেটা করব? থ্যাংক ইউ। এইটা একটা প্র্যাকটিক্যাল কোশ্চেন। থ্যাংক ইউ আব্দুল রাজ্জাক ভাই, আপনি খুবই ভালো কোশ্চেন করেছেন, খুবই প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন করেছেন। হ্যাঁ, এখন হচ্ছে যে 10টার ভিতরে আমরা 2টা নিব না আমরা কয়টা নিব আসলে? তো আমাদের হচ্ছে যে আমরা কি জানি, আমরা এখন একটু ক্যাম্প সম্পর্কে একটু ওদের ক্যারেক্টারিস্টিক গুলো কি। এই ক্যাম্পের আছেন রোহিঙ্গারা আছেন, তারা একই জায়গা থেকে আসছেন, তাদের ক্যারেক্টারিস্টিক গুলো একই রকম। মানে হচ্ছে যে সবগুলা ক্যাম্পেই হচ্ছে যে রোহিঙ্গারাই আছেন, এবং বয়সের
থেকে যদি চিন্তা করি, ওই একদম ছোট বয়স থেকে শুরু করে বৃদ্ধ সবাই আছে। এবং যদি এখন আমি সেক্সের দিক থেকেও দেখি, মেল ফিমেল, সেটারও দেখবো যে রেশিও গুলো অলমোস্ট সিমিলার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার প্রতিটা ক্যাম্প থেকে স্যাম্পল নেওয়াটা এফিশিয়েন্ট হবে। সেক্ষেত্রে আমি এই যে আমার অলরেডি জানা যে ইনফরমেশন গুলো, এইগুলোকে বেস করে আমি বলতে পারি, আমি যদি 2টো অথবা 3টা ক্যাম্প থেকে যদি আমি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নেই, হ্যাঁ, তাহলে হচ্ছে যে আমি অন্যান্য ক্যাম্পগুলোরও একই জিনিস জানতে পারবো। বাট এখানে আরেকটা কথা, এখন আমি ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক দেখছি। এখন আমার যদি একটু প্রায়র নলেজ থাকে যে কোনো একটা ক্যাম্পে বা একটা বা 2টো ক্যাম্পে যেখানে আমি অলরেডি জানি ওখানে আমার স্যানিটেশনের অবস্থা খুব ভালো, হ্যাঁ, বা তাদের নলেজের অবস্থা, কারণ এখানে অলরেডি কাজ করেছে কোনো এনজিও বা একটা বা একাধিক এনজিও অলরেডি কাজ করে ওদের অবস্থা ভালো করে, এই ধরনের যদি প্রায়র নলেজ আমার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি ভিন্ন কথা বলবো। সেক্ষেত্রে কম্পারিজনের জন্য আমি বলবো যে সেখান থেকে আমার একটা স্যাম্পল অবশ্যই নেব, প্লাস অন্যগুলোর মধ্যে থেকেও আর একটা দুইটা ক্যাম্প থেকে আমি নিব। এখানে কি হবে, আমার একটা কম্পারিজনের সুযোগ থাকে। সো এখন এই যে এটাই বললাম যে ডিপেন্ড করে আসলে ওই সিচুয়েশনটার উপরে। তবে একদম আপনার কথা যদি সিম্পলি চিন্তা করি, আপনার কাছে 10টা ক্যাম্প আছে, 10টা ক্যাম্প একই রকম, সবকিছু একই রকম, তাহলে আমি বলবো যে আপনি 2টো বা 3টা দুটা ক্যাম্প থেকে ডেটা নিতে পারেন। বাট 2টো নেবেন, 3টা নেবেন না 5টা নেবেন, এটা ডিপেন্ড করে আপনার টাইম আর রিসোর্সের উপরে। আরেকজন সোহেল দাদা হাত তুলেছেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আসলে খুবই মানে প্র্যাকটিক্যাল কোশ্চেন আব্দুর রাজ্জাক ভাই করেছে। জাস্ট আমার এক্সপেরিয়েন্স থেকে একটু বলতে পারি, যেহেতু ভাই হাইজিন নিয়েই কোশ্চেনটা ছিল বেসিক্যালি। তো রোহিঙ্গা ক্যাম্পের স্ট্যাটিস্টিক্স কিংবা ওইভাবে বললে একটু চ্যালেঞ্জিং। সাপোজ রোহিঙ্গা ক্যাম্প তো উখিয়া প্লাস টেকনাফের ক্যাম্পগুলা কিন্তু বেশি মানে পানির স্বল্পতায় ভোগে, সেটা হোক খাওয়ার পানি কিংবা ডেইলি ইউজেস পানি। তো ওই ক্ষেত্রে ওদের ক্যাম্পগুলোতে হয়তো একটু ওয়াশের প্রবলেমটা বেশি, যেটা উখিয়ার ক্যাম্পগুলোতে কম। উখিয়ার ক্যাম্পগুলোতে পানির সমস্যা আছে। তো এই ক্ষেত্রে কিন্তু স্যাম্পলিং করতে গেলে আমার কাছে মনে হয় এই এই পার্থক্যটা বিবেচনা করা উচিত, যে কোথায় পানির স্বল্পতা কিংবা পানির প্রাচুর্যতা কোথায় কেমন, এটা ব্যবহার করা, যেহেতু আমার সার্ভের সাথে এটা পানিটা খুব ওতপ্রোতভাবে জড়িত। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, এই ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে যে এইটাই বললাম যে ক্যাম্পের আলাদা কোনো ক্যারেক্টারিস্টিক আছে কিনা। হ্যাঁ, তো সেইটার জন্য হচ্ছে যে সেটার কথাই হচ্ছে যে সোহেলনা বলতেছিলেন যে হচ্ছে যে আমি যদি অলরেডি আমার কিছু জানা থাকে যে ওই ক্যাম্প সম্পর্কে, ওই ক্যাম্পটার কোনো বিশেষত্ব আছে যেটা হচ্ছে যে হাইজিন রিলেটেড, হাইজিনের সাথে কানেক্টেড, তাহলে স্যাম্পলিং এর আমার ধরনটাই পাল্টে যেতে পারে। তো যেটা হচ্ছে যে মানে যদি আমি সামারাইজ করি, আমাদের একদমই হচ্ছে যে এটা হলে যে এটা করতে হবে, এটা হলে যে এটা করতে হবে, এই ধরনের কিছু না, কোনো ধরনের গাইডলাইন নাই। বাট আমাদের এই ধরনের নলেজ আছে এবং আমরা অবস্থা বুঝে বিভিন্ন ধরনের স্যাম্পলিং মেথড আমরা ইউজ করি। আর কোনো কোশ্চেন কি আছে, নয়তো আমি পরের যেতে যাই? না দাদা, আপাতত কোশ্চেন নেই। ধন্যবাদ, আমরা পরের অংশে এগিয়ে যাই। তো এখন আমি শুরুতে বলেছিলাম যে প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। হ্যাঁ, এখন আমি নন প্রবাবিলিটি স্যাম্পলিং এ আসছি। এখানে যে স্যাম্পলিং এর এইগুলো হচ্ছে যে আপনারা সবাই অনেকে জানেন। এখানে একটা হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং। আপনারা সবাই জানেন পারপাসিভ স্যাম্পলিং গুলো কিরকম। টার্গেটেড ইন্ডিভিজুয়াল থাকে এবং হচ্ছে যে আমরা চাই তাদেরকে স্যাম্পলের ভিতর নিতে। হ্যাঁ, এবং সাধারণত এটা কোন কোন ক্ষেত্রে হয়, এখন আপনি মনে করেন যে খুব জটিল একটা কিছু রিসার্চের অবজেক্টিভটা খুবই জটিল বা খুবই রেয়ার টাইপের জিনিস। হ্যাঁ, ধরেন যে আপনি ধরেন যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আপনি কাজ করছেন, বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জ কি ধরনের ইম্প্যাক্ট করতে পারে আগামী 15 বছর পরে। ঠিক আছে, এখন এই ধরনের ক্ষেত্রে আপনি কয়জন এক্সপার্ট পাবেন? ঠিক আছে, দেখা গেল হাতে গোনা কয়েকজন এক্সপার্ট আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই তাদের মাঝখান থেকে আপনাকে সিলেক্টিভলি কয়েকজনকে নিতে হবে। এইটা এক ধরনের পারপাসিভ স্যাম্পলিং। ঠিক আছে,
তো স্নোবল স্যাম্পলিং এটা সম্পর্কেও আপনারা অনেকেই জানেন। স্নোবল স্যাম্পলিংটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে যে আমরা একটা জায়গায় গেলাম, সেখানে একটা স্যাম্পল আমরা জানি, কারোর কাছ থেকে জানলাম যে ওখানে একজন আছেন রেসপন্ডেন্ট, উনি এই সম্পর্কে তথ্য দিতে পারবেন, ওনার কাছে গেলাম, ওনার কাছে জিজ্ঞেস করলাম একই ক্যারেক্টারিস্টিকের আর কেউ আছে কিনা। ঠিক আছে, এটাকে স্নোবলিং স্যাম্পলিং বলি। একজনের কাছ থেকে তথ্য নিয়ে আরেকজনের কাছে যাওয়া এবং তাদেরকে স্যাম্পলের ভিতরে নিয়ে আসা। ঠিক আছে, তো এটার একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি ব্র্যাকেটে, হিউম্যান ট্রাফিকিং। আপনারা কনফিউজ হয়েন না যে হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে আমরা স্নোবলিং করবো, এরকম না। এক্সাম্পলটা এরকম যে আপনারা যদি দেখেন যে হিউম্যান ট্রাফিকিং নিয়ে কেউ হয়তো কাজ করতেছে, হ্যাঁ, কারা কারা হিউম্যান ট্রাফিকিং এর শিকার, আপনি কিন্তু খুবই সার্চ করলে যে পেয়ে যাবেন সেরকম না। তবে যদি আপনার কাছে একটা তথ্য থাকে যে এই দুইজনকে আপনি চেনেন যে তারা হিউম্যান ট্রাফিকিং ভিকটিম, দে আর ভিকটিম, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি তাদের কাছ থেকে তথ্য নিয়ে আরেকজন ভিকটিমকে খুঁজে বের করতে পারেন এবং একজনকে করলে আরেকজনকে ভিকটিম খুঁজে বের করতে পারেন। তো এটাকে আমরা বলবো স্নোবল স্যাম্পলিং। ঠিক আছে, এবং এটা আমি জানি অনেকেই এগুলো আপনি করেছেন। আরেকটা আছে কনভেনিয়েন্স স্যাম্পলিং, সেটা নাম দেখে বোঝা যাচ্ছে যে এটা সবচেয়ে বেশি কনভেনিয়েন্ট। তো আমরা র্যান্ডম পিপলকে চুজ করি সার্টেন প্লেসে সার্টেন টাইমে। ঠিক আছে, উদাহরণ কি হইতে পারে, হ্যাঁ, আপনি হচ্ছে যে ধরেন যে আপনি বসুন্ধরা শপিং সেন্টারে আছেন, হ্যাঁ, বসুন্ধরা শপিং সেন্টার জানতে চাচ্ছে যে আমার শপিং সেন্টারটা তাদের কাছে মানে যারা এখানে আসেন, হ্যাঁ, কাস্টমার বলি এখানে, কাস্টমারদের কাছে কতটা জনপ্রিয় এইটা আপনি জানতে চাচ্ছেন। ঠিক আছে, এইটা আপনি কিভাবে করবেন? আপনি বসুন্ধরা শপিং সেন্টারের যেখান থেকে এন্ট্রি করে ওখানে একজনকে বসিয়ে দেন, সেই ইচ্ছা মতো একজন পার্সনকে জিজ্ঞেস করবে যে আপনি কতটুকু পছন্দ করেন এই বসুন্ধরা সেন্টারকে। ঠিক আছে, র্যান্ডমলি তুমি জিজ্ঞেস করবে। তো এটাকে আমরা কনভেনিয়েন্স স্যাম্পলিং বলি। এখানে আমার আলাদা করে কোনো ডিজাইনের দরকার নাই, কোনো কিছুর দরকার নেই। অনেক ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়াররা যেমন ট্রাফিক সিগন্যালে যারা কাজ করেন তারা কিন্তু এই ধরনের কনভেনিয়েন্স স্যাম্পলিং করেন। তারা যেটা করেন যে তারা হয়তো বা কোনো রোডের ব্যস্ততা জানতে চাচ্ছে, হ্যাঁ, দেখা যাবে যে তারা একটা উইকডে চুজ করে যে রবিবার তারা সায়েন্স ল্যাবের মোড়ে বসে থাকবে, দেখবে যে এই সময় কতগুলা গাড়ি গেছে। ঠিক আছে, এইভাবে করে ঢাকা শহরে তারা ট্রাফিক জ্যামের হয়তো কোনো ধরনের রিসার্চ করতেছে। তারা কিন্তু এই ধরনের প্রচুর এই ধরনের কনভেনিয়েন্স স্যাম্পলিং করে থাকে। তাদের কোনো ধরনের ইয়ে থাকে না, কি বলে, স্যাম্পলিং সাইজ থাকে না, কিছু থাকে, শুধু সময় থাকে যে এই সময়ের মধ্যে আমি ডিসাইড করবো যে কি হবে। বাট কনভেনিয়েন্স যেহেতু আমরা যে কোনো ভাবে এটাকে কনভেনিয়েন্স করতে পারি। আচ্ছা, এইটার কোনো আমি এখন নন প্রবাবিলিটি স্যাম্পলিং সম্পর্কে অ্যাডভান্টেজ গুলো বলবো। এটা অ্যাডভান্টেজ গুলো কি, হ্যাঁ, সো যদি বলা হয় মানে বইপত্রে বলা আছে কোনো স্পেসিফিক ধরনের অ্যাডভান্টেজ নাই যে এইটার স্পেসিফিক অ্যাডভান্টেজ ওই প্রবাবিলিটি স্যাম্পলিং ওই ধরনের কিছু নাই, কিন্তু অবস্থা আছে কোন কোন অবস্থায় আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং ব্যবহার করতে পারি। এটা হচ্ছে পরেরটা, যেমন হচ্ছে যে এক্সপ্লোরেটরি রিসার্চের কথা বলছি, মানে যে ধরনের রিসার্চ থেকে আমরা আগে খুব কমই করা হয়েছে, মানে আগে সেই ধরনের প্রায়র নলেজ নাই, একটা কোনো একটা কিছু আমরা এক্সপ্লোর করতে চাচ্ছি, কোনো একটা ফেনোমেনন হতে পারে, কোনো একটা ফ্যাক্ট হতে পারে, কোনো একটা কালচারাল কোনো ধরনের চেঞ্জ হতে পারে, হ্যাঁ, সোসাইটিতে, সেটা আমরা অবজার্ভ এবং এক্সপ্লোর করতে চাচ্ছি। সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের নন প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা করে থাকি। হ্যাঁ, অনেক সময় যেটা হয় যে আমরা কি জানি রিসার্চ করতে হলে আমরা হচ্ছে যে আগে থেকে একটা হাইপোথিসিস দাঁড়া করাইতে হয়, নাল হাইপোথিসিস বলি, এবং সেটা হচ্ছে যে অ্যাকসেপ্ট করবে রিজেক্ট করবে, এটা হচ্ছে ডেটা দেখে অ্যানালাইসিস করে অনেক কিছু করি। তো অনেক সময় অনেক ধরনের রিসার্চ থাকে, স্পেশালি হচ্ছে যে এক্সপ্লোরেটরি রিসার্চে, যেখানে আগে থেকে হাইপোথিসিস সিলেক্ট করা থাকে। হাইপোথিসিসটা সিলেক্ট করতে হয় বা লিখতে হয় ডেটা এনে অ্যানালাইসিস করে। সো এই হাইপোথিসিস ডিরাইভ করার জন্য অনেক সময় হচ্ছে যে এই ধরনের নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করি। আরেকটা হচ্ছে খুবই জানা কথা, রিসোর্স কনস্ট্রেইন। অনেকেই যারা স্যাম্পলিং এর সাথে সার্ভে ডাটা কালেকশনের সাথে আসছেন তারা জানেন, বলবে যে 5 দিনের মধ্যে আমাকে ডেটা কালেক্ট করে, এই যে আপনাকে এই কয়েকটা টাকা দিলাম এর মাঝখানে করে দেন। সো অনেক সময় এই রিসোর্সের কনস্ট্রেইনের জন্য অনেক সময় এই ধরনের নন প্রবাবিলিটি স্যাম্পলিং করে থাকে। সো এটা ডিপেন্ড করে রিসার্চের উপরে আদৌ রেজাল্ট কতটুকু আমরা চাই। ঠিক আছে, এই যে শুড উই রেকমেন্ড ইট, হ্যাঁ, এখানে লিখছি আমি শুড উই রেকমেন্ড ইট, এটা ডিপেন্ডস অন দ্য টাইপ অফ দ্য স্টাডি।
ওই রিসার্চার, ওই টিম, রিসার্চারের টিম, আপনার টিম হয়তো ডিসাইড করতে পারে আসলে আমরা এই ধরনের স্যাম্পলিং যাব। এইখানে আমার এই নন প্যারামেট্রিক শেষ। এরপরে আমরা যাব স্যাম্পল সাইজ ক্যালকুলেশন। হ্যাঁ, সেটা একটু অঙ্কের ব্যাপার, কিন্তু অঙ্কের ভিতরে যাব না। এর মাঝখানে 2 মিনিট আরেকবার সময় নিয়ে এই নন প্রবাবিলিটি স্যাম্পলিং নিয়ে কারো কোনো কথা থাকলে, কারণ এইগুলি আমরা প্রায়ই ব্যবহার করি, স্নোবল স্যাম্পলিং, পারপাসিভ স্যাম্পলিং, সো কারো কোনো কোশ্চেন থাকলে আমরা একটু উত্তর দিতে পারি। ধন্যবাদ কৃষকদা। আর কৃষকদা, আমাদের সাথে যারা আছেন, যে পার্টিসিপেন্টরা আছেন, তাদেরকে রিকোয়েস্ট করছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করে প্রশ্নটি করতে পারেন। আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে লাইভটি যেখানে চলছে সেখানে আপনারা প্রশ্নটি করতে পারেন, এবং সেই সাথে আমাদের চ্যাট বক্স। একজন হাত তুলেছেন, মাকসুদা খানম আপা, প্লিজ আপনি আপনার প্রশ্নটি করুন। ধন্যবাদ সুচিত্রা আপা এবং কিশোরদার কাছে আমার একটা জিনিস জানাই যে নন প্রবাবিলিটি স্যাম্পলিং নিয়ে আমরা শুনলাম। মানে আমার দেখা এই যে কোভিড পিরিয়ডে একটা সার্ভে করা হলো, ধরেন যারা ডাটা কালেকশন করেছে তাদেরকে বলা হইলো যে তোমরা একটা রাস্তার মোড়ে বা বাজারে দাঁড়াবে, সেইখানে মানে পিপুলের সাথে কথা বলা না, পিপুলকে অবজার্ভ করে ডাটা কালেকশন করতে হবে, যে মাস্ক পরছে কিনা, পরলে সেটা সঠিকভাবে পরা হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি, মানে এই সংক্রান্ত, বা কি ধরনের মাস্ক জনগণ বেশি ব্যবহার করছে, মেডিকেল নাকি ক্লথিং মাস্ক, এই ধরনের আর কি। এইটাকে আমরা আসলে কি স্যাম্পলিং বলবো কিশোরদা? আরেকটা খুবই সুন্দর প্র্যাকটিক্যাল কোশ্চেন করার জন্য। সো প্রথম জিনিস যদি বলি, এইটা হচ্ছে যে যিনি রিসার্চার বা টিম, তারা এই রিসার্চ মেথোডোলজিতে অলরেডি তারা এটা হয়তো বলে দিয়েছিলেন যে তারা কিভাবে ডেটা কালেকশনটা করবে। ডাটা কালেকশনের প্রসেসের ভিতরে এটা রিসার্চ মেথডের অংশ। তো সেইখান থেকে আসলে তারা স্যাম্পলিং কিভাবে করবে, সো আমি এটাকে টোটালি হচ্ছে যে কনভিনিয়েন্স স্যাম্পলিং এর কথাই বলবো। এখন আমরা আমাদের একটা ওই কোভিড এর সময়ে মানুষদের হচ্ছে যে তাদের মাস্ক পরার যে হ্যাবিটটা, এটা আমরা হয়তো ওনারা হয়তো আবার দেখতে চাচ্ছেন যে আদৌ তারা করতেছেন কিনা। এটা যদি আমরা এরকম ধরেন যে 500 স্যাম্পল নিয়ে আমরা সিলেক্ট করে করে যদি যাই, টোটালি এইটা টাইম এবং টাকা পয়সা সময় সবকিছু নষ্ট। ঠিক আছে, এইভাবে গেলে ডেটা রেজাল্ট হয়তো বা আসবে, হ্যাঁ, যে রেজাল্ট আরো ইজিলি বের করা যায়, সেটা হচ্ছে যে ওনারা যেটা করছে, ওনারা হয়তো বা কোনো রাস্তার মোড়ে দাঁড়িয়ে তাদেরকে হয়তো বলা হয়েছে যে আপনারা এতজনকে অবজার্ভ করবেন, অথবা অথবা হচ্ছে যে এতটা সময় পর্যন্ত অবজার্ভ করবেন, হয়তো 1 ঘন্টা। দেখবেন যে ওনারা কিন্তু সারাদিন ওইখানে বসে ছিলেন না, হ্যাঁ, সেটাও আবার একটা ওয়েস্ট অফ টাইম হবে। তো সেক্ষেত্রে দেখাবো, সাধারণত বলা হয় মেথডে যে 1 ঘন্টা দেখবেন বা আধা ঘন্টা দেখবেন যে ওখানে কারা কারা আছে। এবং এখানে স্যাম্পলিংটা হয়, এখানে স্যাম্পলিংটা তার আরেকটা জায়গায় কোনো ধরনের র্যান্ডম স্যাম্পলিং বা পারপাসিভ স্যাম্পলিং ইউজ করেছেন, সেটা হচ্ছে কোন কোন জায়গা তারা সিলেক্ট করেছে। হ্যাঁ, এটি এখানে আমি রিসার্চ মেথড যদি দেখি, তাহলে তারা যদি তারা খুব এফিশিয়েন্টলি এটা করতে চান, তাহলে তারা প্লেস গুলাকে এক ধরনের স্যাম্পলিং এর ভিতরে রাখবে। যেমন হচ্ছে যে হ্যাঁ, আমরা দেখতে যাবো যে কারণ বাজারের লোকজন তারা কিভাবে করে, অথবা হচ্ছে যে গুলশান এলাকার লোকজন তারা কি আদর করে কিনা, কারণ কোনো ধরনের কম্পারিজন করার জন্য। ঠিক আছে, এখানে এই যে জায়গা প্লেসমেন্ট চুজ করাটাও এক ধরনের স্যাম্পলিং এর ভিতরে আসতে পারে। সেটা এই প্লেসমেন্টটা হচ্ছে যে পারপাসিভ স্যাম্পলিং এর ভিতরে আসতে পারে, যে তারা পারপাসিভলি এই দুইটা জায়গা চুজ করেছে, দেখতে চান যে একটা কারণ বাজারের মতো খুব জনাকীর্ণ জায়গায় তাদের 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 অ্যাটিটিউডটা কিরকম হয়। আর দ্বিতীয় হচ্ছে যে গুলশানের মতো যেখানে লোকজন অনেক কম এবং মানুষ আর একটু বেশি অ্যাওয়্যার, তার সেখানে হচ্ছে তাদের ব্যবহারটাকে। তো এখানে স্যাম্পলিংটা 2 ধরনের হতে পারে, যখন তারা লোকেশন চুজ করবে সেটা পারপাসিভ হতে পারে, এবং যখন তারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতেছে সেটা কনভেনিয়েন্স হতে পারে। এই থ্যাংক ইউ। কিশোরদা, আমাদের আরো 2 জন পার্টিসিপেন্ট হ্যান্ড রাইজ করেছেন। ধন্যবাদ কিশোরদা। তার মানে হচ্ছে একই সাথে দুইটা, মানে পারপাসিভ স্যাম্পলিং এবং হচ্ছে কনভেনিয়েন্স স্যাম্পলিং আমরা দুই। হ্যাঁ,
একই সাথে দুইটা করা যেতে পারে যদি তার লোকেশনটা একটা সিলেকশনের মধ্যে আসে, সেটা পারপাসিভ হইতে পারে, ইভেন অনেক সময় র্যান্ডম স্যাম্পলিং হইতে পারে যে অলরেডি আমাদের 20টা জায়গা আছে সেখান থেকে 5টা সিলেক্ট করে সেটা র্যান্ডম স্যাম্পলিং। সো দুইটা স্টেজ, এটা এক ধরনের মাল্টি স্টেজ স্যাম্পলিং, আগে একজন কোশ্চেন করেছিল সেটা মাল্টি ক্লাস্টার স্যাম্পলিং, আর এটা হচ্ছে যে সিম্পল ভাবে বললে মাল্টি স্টেজ স্যাম্পলিং। ধন্যবাদ কিশোরদা। কিশোরদা আরো দুজন হাত তুলেছেন, একজন হচ্ছেন মোস্তাকিরুল হক। আমি রিকোয়েস্ট করব ওনাকে প্রশ্নটি করার জন্য। আর আরেক জি এরপরে জি, আমি মুক্তাদিরুল হক বলছিলাম, আমি কাজ করি সেভ দ্য চিলড্রেনে মামুনি এমএনসিএসপি প্রজেক্টে মনিটরিং ইভালুয়েশন ম্যানেজার হিসেবে। আমি কিশোরদার কাছে আমার একটা কোশ্চেন, যে সাধারণত আমরা কোনো ধরনের স্যাম্পল ডিজাইন করার আগে আমরা সাধারণত একটা স্যাম্পল ফ্রেমটা আগে তৈরি করে নিই, স্যাম্পল ফ্রেম তৈরি করার পর এখান থেকে আমরা স্যাম্পল ডিজাইনে যাই। তো স্নোবল স্যাম্পলিং এর ক্ষেত্রে আমার তো যেহেতু আমার রেসপন্ডেন্ট আমি জানি না, সেটা আমাকে খুঁজে খুঁজে বের করে নেওয়া হচ্ছে, তাহলে কি আমার স্যাম্পল ফ্রেমটা কি রেসপন্ডেন্ট সব খুঁজে নেওয়ার পরে কি আমার স্যাম্পল ফ্রেমটা কি দাঁড় করাইতে হবে? স্যাম্পলিং ফ্রেম স্নোবল স্যাম্পলিং এর ক্ষেত্রে দরকারই পড়বে। আপনার স্যাম্পলিং ফ্রেম নাই বলেই আপনি স্নোবল স্যাম্পলিং করছেন, আপনার যদি থেকে থাকতো তাহলে স্যাম্পলিং ফ্রেমের আর দরকার পড়বে না। আর যখন আপনার সবাইকে ডাটা কালেক্ট হয়ে যাবে তখন আর সেটাকে স্যাম্পলিং ফ্রেম বলবো না, তখন এটা রেসপন্ডেন্ট লিস্ট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। পরে আরেকজন আছেন, উনি হচ্ছেন মোহাম্মদ আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাই, আপনি যদি প্রশ্নটি করতে চান প্লিজ। ওকে, ধন্যবাদ আপু। আমি আব্দুল্লাহ, আমি ব্র্যাকে কাজ করি মেইল ডিপার্টমেন্টে। তো আমি হচ্ছে ওই যে আগের যে ডিসকাশনটা ছিল সেটাতেই পার্টিসিপেট করতে চেয়েছিলাম, যে মাস্ক ইউজ অবজারভেশন, এই কাজটা আমরা ব্র্যাক থেকে করেছিলাম। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং যেটা ওটা ইউজ করেছিলাম, যে সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আরবান রুরাল তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লাস্টার করে ওইগুলো স্যাম্পলিং করেছিলাম। এরপরে আমরা গিয়েছি হচ্ছে যে প্লেসেস গুলা, যেমন হচ্ছে আমরা মসজিদ, তারপরে হচ্ছে বাজার, বাস স্ট্যান্ড, তারপর হচ্ছে সরকারি অফিস, এইভাবে হচ্ছে আমরা লোকেশন গুলো সিলেক্ট করেছিলাম। সেখানে ছিল মেইনলি হচ্ছে পারপাসিভ স্যাম্পলিং। আর ফাইনালি হচ্ছে আমরা হচ্ছে যে যখন একেবারে স্পটে কাজ করেছি, যে আমরা অবজার্ভ করতেছিলাম যখন, তখন ওটা ছিল হচ্ছে কনভিনিয়েন্স, কারণ হচ্ছে যে তখন হচ্ছে আমরা যাকেই পেয়েছি তার সাথেই হয়তো তাকে অবজার্ভ করেছি। তো এই ছিল আমাদের এক্সপিরিয়েন্স আর কি, ওটাতে অংশগ্রহণ করার জন্যই কথা বলতে চেয়েছি। ওকে, ধন্যবাদ। আব্দুল্লাহ ভাই থ্যাংক ইউ। মনিটরিং ডিপার্টমেন্টে আছেন, আমিও ছিলাম মনিটরিং ডিপার্টমেন্টে, ব্র্যাকের মনিটরিং ডিপার্টমেন্টে, সো ভালো লাগলো। জি ভাই, ব্র্যাকের মনিটরিং ডিপার্টমেন্ট হচ্ছে রিসেন্টলি মেইল ডিপার্টমেন্টে কনভার্ট হয়েছে এই বছরের জুন থেকে। আচ্ছা আচ্ছা, আরেকটা গুড নিউজ। ওকে, হচ্ছে কাজের এক্সটেন্টটা বেড়ে গেছে। হ্যাঁ, এখন একটু কয়েকটা প্রশ্ন আছে। জি হ্যাঁ, একটু কনক্লুশন দিয়ে নিই। সো আমি বলতেছিলাম যে মাল্টি স্টেজ স্যাম্পলিং এর কথা। সো এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল অলরেডি আব্দুল্লাহ ভাই অলরেডি দিয়ে দিলেন, যে আমি যেটা হচ্ছে যে আন্দাজ করে বলতেছিলাম যে এটা কিভাবে হতে পারে, তো সেটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল অলরেডি আব্দুল্লাহ ভাই দিয়ে দিলেন, যে তারা 3টা স্টেজে স্যাম্পলিং করে করে শেষেরটা হচ্ছে যে কনভিনিয়েন্স স্যাম্পলিং এর কারণে। থ্যাংক ইউ সুজিতা ভাই। জি, ধন্যবাদ আব্দুল্লাহ ভাইকে, ধন্যবাদ কিশোরদাকে। সারাকে রিকোয়েস্ট করব, কয়েকটি প্রশ্ন চ্যাট বক্সে এসেছে, যদি ও প্রশ্নগুলোকে কম্পাইল করে একটু করে। থ্যাংক ইউ সুচিতা আপু। চ্যাট বক্সে আসাদুজ্জামান ভাই জানতে চেয়েছেন দুটো জিনিস। একটা হচ্ছে যে ইন ক্লিনিক্যাল রিসার্চ হুইচ স্যাম্পলিং মেথড ইজ বেটার, আর আফটার দ্যাট উনি জানতে চেয়েছেন in retrospective clinical studies we usually take data from hospital records. What type of sampling it is? ক্লিনিক্যাল সার্ভে বা ক্লিনিক্যাল স্টাডি যেগুলি, সেগুলি হচ্ছে যে আমি বলবো যে স্ট্যাটিস্টিক্স এর ইউজ বা এইসব স্যাম্পলিং এর ইউজটা সবচেয়ে বেশি। অনেক ধরনের থাকে, যেমন আপনি যদি এইচআইভি ডেটা নিয়ে কাজ করতে চান, তো সেই ক্ষেত্রে স্যাম্পলিং এক অন্য রকমের হবে, কারণ এইচআইভি তো এত রেয়ার ডিজিজ অ্যাটলিস্ট বাংলাদেশে। তো সেটার ডেটা এক রকমের, এবং হচ্ছে যে আপনি যদি এখন করোনা সিচুয়েশনের ডেটা জানতে চান, সেটার ডেটা এক রকমের।
সো এটা খুবই ডিফিকাল্ট আসলে আপনার কোয়েশ্চেনটা যে কোন ধরনের স্যাম্পল করাটা উচিত বা দরকার হবে। তো এইটা আসলে সিচুয়েশনের উপর বলতে হয় যে আসলে ওই কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতেছি, কি করতেছি, আহ এইটা এইটা ওই সময়ে ওই ডাটার অবস্থা, ওই অসুখটার অবস্থা, এই প্রত্যেকটা জিনিসের উপর ডিপেন্ড করে আসলে কি কি ধরনের স্যাম্পল করা। আর রেট্রোস্পেক্টিভের ক্ষেত্রে হসপিটাল থেকে এটা সেকেন্ডারি সোর্স থেকে ডেটা নেওয়া, এইটা আসলে স্যাম্পলিং এর ভিতরে পড়ে না, যদি না যদি না আপনি হসপিটালটা চুজ করেন র্যান্ডমলি বা কোনোভাবে হসপিটালটা চুজ করেন। আপনি মনে করেন করোনার ডেটা নিচ্ছেন, হ্যাঁ, সো আপনি চুজ করলেন যে শুধুমাত্র পাবলিক এবং প্রাইভেট হসপিটাল আলাদা আলাদা করে দুটা তিনটা হসপিটাল থেকে নেবেন। এই যে হসপিটালটা যে চুজ করলেন সেটা যদি র্যান্ডমলি করেন, সেই হসপিটাল সিলেকশনটা এক ধরনের স্যাম্পলিং এর ভিতর পড়বে। হয়তোবা আমি এটাকে স্ট্র্যাটিফাইড করবো কারণ পাবলিক প্রাইভেট আলাদা করে নিচ্ছি অলরেডি, তবে সেখান থেকে হয়তো বা আপনি ডেটা নিচ্ছেন, কিন্তু ওই যে রেকর্ডেড ডেটাটা কালেক্ট করতেছেন সেটা হবে সেকেন্ডারি রিসোর্স থেকে, কারণ আপনি হুবহু পেশেন্ট থেকে কোনো ডেটা দিচ্ছেন। তো ডিপেন্ড করে ডেটা নেওয়ার পর্যায়টার উপরে আসলে আপনি কোন স্যাম্পলিংটা করতেছেন এটা। ধন্যবাদ কিশোর দা। আর আমাদের সাথে যারা অংশগ্রহণ করছেন ফেসবুকে লাইভে অথবা আমাদের এই জুম লিংকে, তাদের সকলকে রিকোয়েস্ট করছি আপনাদের যদি প্রশ্ন থাকে প্লিজ আপনারা প্রশ্নগুলো চ্যাট বক্সে লিখুন এবং আমাদের সাথে থাকুন। আর পিডিবির একটি ফর্ম দেওয়া আছে পিডিবির পক্ষ থেকে, যদি পিডিবির এই সেশনগুলোতে অংশগ্রহণের জন্য মেম্বারশিপ ফর্মটি পূরণ করার আহ্বান জানাচ্ছি সবাইকে। আর কিশোর দা আমরা পরের অংশে যেতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ সুজাতা। সো পরের হচ্ছে স্যাম্পল সাইজ এস্টিমেশনে আসবে। হ্যাঁ, স্যাম্পল সাইজ এস্টিমেশনে যদি আমরা বইপত্র ঘাঁটি তাহলে কয়েক ধরনের সূত্রই আছে, হ্যাঁ অনেকগুলো সূত্রই আছে, কিন্তু আমি একটা খুবই জেনারেল সূত্র নিয়ে আজকে দেখাবো। সূত্র নিয়ে বেশি কথায় যাব না, কিভাবে আপনারা খুব সহজে এস্টিমেট করতে পারেন সেটাই আমি বলার চেষ্টা করব। তো সূত্র এখানে আছে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন বলা যায়, হ্যাঁ, যেখানে এক্স এন, এখানে আমি একটু দেখাই, এনটা হচ্ছে আমার স্যাম্পল সাইজ, হ্যাঁ, যে আমি এনটা আসলে কত হবে এটা আমাদের অনেকের জিজ্ঞাসা থাকে। যে কোনো স্টাডি করতে যান আপনাকে প্রথমেই আপনার যে চ্যালেঞ্জটা ফেস করতে হবে, আচ্ছা কত নিব স্যাম্পল সাইজ, হ্যাঁ, এটা হচ্ছে যে ইভেন যে রিসার্চার সেও হচ্ছে মাথা চুলকায় চিন্তা করে আসলে কতটা নেওয়া উচিত, ঠিক আছে। এবং এইটা বের করার জন্য এই যে উপরের বড় উপরের অংশের ফর্মুলাটা এবং উপরের অংশে যে এক্সটা আছে সেটা এক্সটা আমরা এইভাবে বের করি, ঠিক আছে, নিচে যাওয়া আছে, সেখানে কয়েকটা প্যারামিটার আছে। দেখবেন যে বড় এন এটা হচ্ছে পপুলেশন সাইজ, জেড আলফা বাই 2 এইটা হচ্ছে যে নরমাল ডিস্ট্রিবিউশনের একটা 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 সময়ের ভ্যালুকে এখানে রিপ্রেজেন্ট করে, হ্যাঁ। এমওই হচ্ছে মার্জিন অফ এরর, পি হচ্ছে স্যাম্পল প্রপোর্শন, ঠিক আছে। একটা জিনিস বলে যাই, এটা হচ্ছে যে যখন আপনার স্যাম্পল পপুলেশনের নাম্বার আপনার জানা আছে, ঠিক আছে, তখন এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। যেমন এখন পপুলেশন সাইজ ধরেন যে আপনি অলরেডি জানেন যে আপনি হয়তো চিন্তা করতেছেন ঢাকা শহরে যতজন অ্যাডভোকেট আছে, উকিল আছে, হ্যাঁ, তাদের নিয়ে আপনি একটা 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 স্টাডি করবেন। এখন অ্যাডভোকেটের নাম্বার কিন্তু আপনার জানা আছে, ঠিক আছে। এখন এই অ্যাডভোকেটের ভিতরে স্টাডি করবেন আপনি আসলে স্যাম্পল সাইজটা কত হবে হলে ভালো হয়, ঠিক আছে। তো আপনার এখানে এন জানা আছে, এখন আমরা আসি জেড আলফা বাই 2 বা নরমাল ডিস্ট্রিবিউশনে এই সংখ্যাটা আসলে কত। এটার ভিতরে আমি যাচ্ছি না, কিন্তু যে কোনো ইস্যুতে এটা 1.96 থাকে। 99% কেসে এটা 1.96 হবে, আরো বেশি 99.99% কেসে এটা 1.96 হবে। খুব কম সময় এটা 1.96 এর অন্য এদিক সেদিক হয়, সেটা নিয়ে আমরা ডিসকাশনে যাব। ইন জেনারেল এটা ধরে নেবেন 1.96। মার্জিন অফ এরর একটা কথা আছে, আর স্যাম্পল প্রপোর্শন একটা কথা আছে। এই দুইটার কথা নিয়ে আমি পরের স্লাইডে কথা বলতেছি। প্রথমে আসি মার্জিন অফ এররটা কি। আপনারা অনেক সময় একটা ডেটা দেখবেন বা কোনো সময় ডেটা দেখেন হয়তো বা যে যে বলা হলো যে ধরেন যে
আহ, আহ, মনে করেন যে কোনো একটা ইসে ময়মনসিংহ বিভাগে জনসংখ্যা গড় বয়স হচ্ছে মনে করেন 33 বছর। হ্যাঁ, এইটা 5% এদিক সেদিক হতে পারে, ঠিক আছে। তো এই যে গড় বয়স আমি যে 33 বছর বললাম, হ্যাঁ, এই এস্টিমেশনটা আমার কতটুকু রাইট, এইটা কতটুকু রাইট, এইটা হচ্ছে এই মার্জিন অফ এরর বলে, ঠিক আছে। তো এইটা আমার যে কোনো এস্টিমেশনের সময় এটা দিতে হয় যে আমি চাই যেন আমার মার্জিন অফ এরর 5% থাকে। মার্জিন অফ এরর যদি আমি কমাই 1%, আমার স্যাম্পল সাইজ বাড়তে থাকবে। মার্জিন অফ এরর যদি আমি আরো বাড়ায় দিই 10%, 15%, 20% করে দিই, তার মানে কি আমার এস্টিমেশনটা স্ট্রং হচ্ছে না। দেখা যাবে আমার এস্টিমেশন দাঁড়াইলো 33 বছরই আসলো, কিন্তু এটা হচ্ছে যে 25 বছর থেকে গড় বয়স 25 বছর হইতে পারে, আবার 45 বছর হতে পারে, মানে আপনার কাছে এই এর ভিতরে যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে। সো আমার এস্টিমেশনটা অত অ্যাকুরেট হলো না। এইটা এস্টাবলিশ করার, এটা সিলেক্ট করার জন্য মার্জিন অফ এরর জেনারেলি 5% ইউজ করা হয়, ঠিক আছে। ম্যাক্সিমাম কেসে 99% কেসে 5% ইউজ করা হয়। এটা হচ্ছে মার্জিন অফ এরর। আরেকটা হচ্ছে স্যাম্পল প্রপোর্শন। স্যাম্পল প্রপোর্শনটা আগে কি জিনিস এটা আগে বুঝাই। স্যাম্পল প্রপোর্শনটা হচ্ছে যে কোনো একটা স্টাডির যে রেজাল্ট, হ্যাঁ, বা শুধু রেজাল্ট না, এটা অলরেডি জানা আছে যে যে ধরেন যে ধরেন যে আমি আরএমজি নিয়ে একটা আরএমজি ওয়ার্কারদের নিয়ে একটা স্টাডি করি। অলরেডি একটা স্টাডিতে দেখা গেছে 200 জন লোককে, 200 জন ওয়ার্কারের উপরে যদি স্টাডিটা করা হয়, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে যে ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্টেটিভ হয়ে যায়, ঠিক আছে। 200 জন ওয়ার্কারকে র্যান্ডমলি ঢাকা, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ফ্যাক্টরি থেকে যদি সিলেক্ট করা হয়, সেটা ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ ডাটা হয়। এটা অলরেডি স্টাডিতে কোথাও আছে। সেটা যদি আমার জানা থাকে, এই যে এই আগাম একটা তথ্য জানা, সেটার উপরে বেস করেই স্যাম্পল প্রপোর্শনটা দেওয়া হয়। যদি আমার এটা জানা না থাকে, যদি আমার জানা না থাকে, তাহলে আমরা ধরে নিই এটা 50-50 হতে পারে। সেই ক্ষেত্রে 0.5 আমরা বসাই, পি এর ভ্যালু 0.5 আমরা বসাই। আর যদি জানা থাকে, তাহলে এই পি এর ভ্যালু আমি ইচ্ছা করলে আরো কমাতে পারি, তাতে আমার স্যাম্পল সাইজ আরো কমে যাবে, ঠিক আছে। সো স্যাম্পল সাইজ ক্যালকুলেশনের ওয়েবসাইটে অনেক ধরনের ইয়ে আছে, ওয়েবসাইট আছে। আমার এখানে একটা ক্যালকুলেশনের একটা আমি একটা ওয়েবসাইটের একটা অ্যাড্রেস এখানে দিয়ে রাখছি। এটা হয়তো পরবর্তীতে যখন এটা আপনারা শেয়ার করবে টিম, তখন হয়তো এটা ক্লিক করলে পাবে। তো বেসিক্যালি তখন আপনি এই যে মার্জিন অফ এরর 5% এবং স্যাম্পল প্রপোর্শন 0, এটা যদি আপনি নিজের মতো পরিবর্তন করলে আপনি স্যাম্পল সাইজ চেঞ্জ করতে পারবেন। কিন্তু জেনারেলি যেটা হয়, আপনারা অনেকে এটা জানেন, যেটা হচ্ছে ধরেন যে লার্জ স্যাম্পল, মানে লার্জ স্যাম্পল কোনটাকে বলি, আমার মতে ওই 3-4 হাজারের বেশি ডেটা পপুলেশন নাম্বার যদি থাকে, সেটা একটি লার্জ স্যাম্পল বলি। যদি আপনারা ধরেন 10,000 পপুলেশন আছে, আপনি যদি আমার এই আগের ক্যালকুলেশনে আমি যে ফর্মুলাতে এক একটা যদি আমি ভ্যালু যদি বসায় যাই, যে এন এর ভ্যালু, বড় এন এর ভ্যালু 10,000, হ্যাঁ, জেড আলফা বাই 2 হচ্ছে 1.96, পি এর ভ্যালু হচ্ছে 0.5, এবং মার্জিন অফ এরর আমি দিয়েছি 5%। এই ভ্যালুগুলো যদি আমি বসিয়ে যাই, তাহলে আমি একটা ভ্যালু পাবো 384 বা 385 এরকম, হ্যাঁ, কাছাকাছি একটা নাম্বার। এই ভ্যালুটা আসলে কি, সেই ফর্মুলাতে বসালে এই ভ্যালুটাই আসবে আমার স্যাম্পল সাইজের সংখ্যা। তো জেনারেলি যদি আমার একটা লার্জ পপুলেশন থাকে, সবসময় এটা 384-85 আমার স্যাম্পল সাইজের ভিতরে যদি ডেটা দিয়ে কালেক্ট করি, স্যাম্পল থেকে ডাটা কালেক্ট করি, সেটা পপুলেশনকে ইউজুয়ালি রিপ্রেজেন্ট করে। এখন আপনি কোথায় কোথায় চেঞ্জ করতে পারেন। এখন মনে করেন আপনার কাছে এত টাকা নেই, আপনার কাছে টাকাও নাই 385 জনকে নেওয়ার, এবং হচ্ছে যে আপনার কাছে সময়ও নাই নেওয়া, ঠিক আছে। তো আপনি দেখেন
যে এই ধরনের ডেটা আগে কখনো এই ধরনের রিসার্চ এস্টাবলিশ রিসার্চ আছে কিনা, যেটা হচ্ছে যে আরো কম সংখ্যক স্যাম্পল নিয়ে এই কাছাকাছি ধরনের একটা রেজাল্ট তারা এস্টাবলিশ করেছে, এবং সেটা পিয়ার রিভিউড কোনো রিসার্চ, হ্যাঁ, যেটা ওয়েল এস্টাবলিশ রিসার্চ। তাহলে আপনি কিন্তু এই মার্জিন অফ এররের ভ্যালু আপনি বাড়ায় দিতে পারেন, সেক্ষেত্রে স্যাম্পল সাইজ কমে যাবে। এটা একটা ওয়ে। দ্বিতীয় আরেকটা ওয়ে হচ্ছে যে আপনি চান আপনার এস্টিমেশন একটু দুর্বল হোক, স্ট্রং না হোক, একটু দুর্বল হোক, সেই ক্ষেত্রে আপনি এই যে আমি কি আগেরটা মার্জিন অফ এরর বলেছি, আগেরটা ভুল বলেছি, আগে যে স্যাম্পল প্রপোর্শনটা আপনি বাড়ায় দিবেন 0.5 এর জায়গায় 0.678, ওটা ইচ্ছা মতো বুঝিয়ে ইচ্ছা মতো দেখে আপনি দেখতে পারেন। আগের যে রিসার্চটা আছে সেটা স্যাম্পল সাইজটা মিল রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে স্যাম্পল প্রপোর্শনটা আপনারা এটা নিয়ে একটু খেলতে পারেন, আমি বলবো খেলতে পারেন, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে যে যদি আপনি চান আপনার এস্টিমেশনটা অতটা স্ট্রং না হয়, একটু উইক করতে চান, সেক্ষেত্রে মার্জিন অফ এররটা আপনি 5% এর জায়গায় 10% করতে পারেন, কিন্তু 10% এর উপরে আমি কখনোই রেকমেন্ড করবো না। সেই ক্ষেত্রে আপনার এস্টিমেশন কোনো ধরনের এস্টিমেশন হবে না। সেটা হচ্ছে যে কোনো ধরনের মানে অ্যাজাম্পশন, কোনো ধরনের রিসার্চ ছাড়াই যদি আমি বলে দিই যে এখান থেকে সিলেটের দূরত্ব হচ্ছে যে 250 কিলোমিটার, এটা যে ধরনের একটা ডেটা দিবে আপনার ডেটা ওই রকমই দিবে। সো 5% এর বেশি গেলে 10% যেতে পারেন, কিন্তু মেথডোলজিতে এই জিনিসটা কেন করেছেন স্পষ্টভাবে লিখে দেবেন। স্যাম্পল প্রপোর্শন 0.5 থেকে যদি চেঞ্জ করেন কেন করেছেন স্পষ্টভাবে লিখে দেবেন। তো আমার এই স্যাম্পল সাইজ এস্টিমেশন নিয়ে এই দুইটা জিনিস আমি বলবো, এই মার্জিন অফ এরর আর স্যাম্পল প্রপোর্শন নিয়ে আপনি চিন্তা করতে পারেন। এখানে আমি একটা ওয়েবসাইটে অ্যাড্রেসও দিয়েছি, এটা নিয়ে আপনারা হচ্ছে যে দেখতেও পারেন। এখানে সুন্দর মতো 2-3টা জিনিস দেওয়া আছে, সেখানে আপনারা স্যাম্পল সাইজ ভ্যালু গুলো বসালে অলরেডি আপনাদের ফিগার দিয়ে দিবে। এখন হচ্ছে অ্যাকচুয়ালি আমার শেষ, হ্যাঁ, আমার হচ্ছে যে স্যাম্পল সাইজ এস্টিমেশন আমার পুরোটা শেষ। আমি এখন ওপেন ফ্লোর ডিসকাশনে যাব। আমি অলরেডি দেখেছি 1-2-3 জনের মতো হচ্ছে যে হাত তুলে রেখেছেন, আরো হয়তো বা কোশ্চেন আসবে, চ্যাটেও আসতে পারে এবং আপনারা মুখেও বলতে পারবেন। সো ওপেন ফ্লোর ডিসকাশনের একটু গ্রাউন্ড রুলটা আরেকবার বলে নেই। আপনারা হচ্ছে যে আপনাদের কাজের মধ্যে যে ধরনের কাজ আপনারা পেয়েছেন, স্যাম্পলিং নিয়ে কোনো চ্যালেঞ্জ হতে পারে অথবা কোনো একটা বেস্ট প্র্যাকটিস হতে পারে, যেগুলি আপনারা শেয়ার করেন, আমরা নিজেরা একজন আরেকজনের সাথে শেয়ার করি। আর বলার সময় আপনার নামটাও বলেন, আপনারা কোথায় কাজ করতেছেন সেটাও বলেন। বাকি যারা এখানে আছেন 41 জনের মতো আছে, তারাও যেন জানতে পারে আপনি কোথায় কাজ করতেছেন। পরবর্তীতে হয়তো আপনার সাথে কোনো না কোনো ভাবে নেটওয়ার্কিং এর সুযোগ থাকবে। থ্যাংক ইউ। ধন্যবাদ কিশোর দা, একটি প্রাণবন্ত সেশন আমাদের জন্য উপহার দেওয়ার জন্য। আমরা মনে করি যে আশা করছি যে প্র্যাকটিস সেশনে অংশগ্রহণকারীরা প্রত্যেকে আপনার এই সেশনটি থেকে উপকৃত হয়েছে। আমাদের কয়েকজন হাত তুলেছেন, সেই সাথে আমাদের ফেসবুকেও আমরা কমেন্ট দেখতে পাচ্ছি, প্রশ্ন দেখতে পাচ্ছি, এবং সেই সাথে চ্যাট বক্সেও আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। তো শুরুতেই আমরা হচ্ছে যেসব পার্টিসিপেন্ট হাত তুলেছেন, অনেকক্ষণ ধরে হাত দিয়ে আছেন, একটু বলি কৈশোরদা, আপনারা যদি স্ক্রিন শেয়ারটা অফ করে দেন তাহলে পার্টিসিপেন্টরা ভিডিও অন করেও কথা বলতে পারে, অ্যাট লিস্ট তখন ইন্টারেকশনটা বেশি ভালো হতে পারে। ওকে, থ্যাংক ইউ। ভালো কথা বলছেন। আমি শুধু দুটো কথা বলতে চাই। আমি এখানে একটা লিংক দিয়েছি, হ্যাঁ, অনেক বইপত্র আছে এইসব স্যাম্পলিং ট্যাম্পলিং এর বিষয়ে। আমি একটা সহজ লিংক দিয়েছি যেন আপনাদের পড়তে সহজ হয়। এটা হয়তো বা পরবর্তীতে টিম শেয়ার করে দিবে। আর আমার কন্ট্যাক্ট ইনফরমেশনও আছে, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে ইমেইলও করতে পারেন। আমি চেষ্টা করবো যে আপনাদের ইমেইল রেসপন্ড করে রিপ্লাই করে ওই কোনো চ্যালেঞ্জ বা কোনো ধরনের প্রবলেম থাকে এটা সলভ করার জন্য। থ্যাংক ইউ। আমি এখন আমার এটা শেয়ার স্টপ করে দেব। ধন্যবাদ কিশোর দা। হ্যাঁ, আমরা হচ্ছে পিডিপি সেশনটি শেষ হয়ে গেলে কালকে অথবা এর যথাযথ সময়ে পিডিপির যারা মেম্বার আছেন তাদেরকে এই সেশনের ভিডিও লিংকটি এবং সেই সাথে এই স্লাইডটি পাঠিয়ে দেওয়া হবে। এবং এই জন্য অনুরোধ করছি যারা এখনো পিডিপির মেম্বার হননি, আপনারা চ্যাট বক্সে পিডিপির মেম্বারশিপের লিংকটি দেওয়া আছে, আপনারা দয়া করে ফর্মটি পূরণ করুন, পিডিপি মেম্বার হয়ে যান, এবং সেই সাথে আমাদের পরবর্তী সেশন এবং পূর্ববর্তী সেশনে এই রিসোর্স গুলো আপনারা পেয়ে যাবেন। এখন আমি অনুরোধ করছি হাত তুলে প্রশ্ন করার জন্য ফাহমিদা বিথি আপাকে। এরপরে আমরা আলোচনা করব। আলোচনা শেষে আমরা হচ্ছে চ্যাট বক্সে প্রশ্নগুলো এবং ফেসবুকে যে একটি প্রশ্ন এসেছে সেটি আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা বিথি, ডেটা মাইনিং মার্কেট রিসার্চ কোম্পানি। আমি মূলত মার্কেট রিসার্চ নিয়ে লাস্ট 31 ইয়ার্স কাজ করেছি, এখনো করছি। আমার দাদার কাছে একটা বিষয় জানতে চাই, ন্যাশনালি যখন আমরা একটা মার্কেট রিসার্চ কোম্পানি ডেটা কালেক্ট করে কোনো প্রোডাক্টের জন্য, যে যখন ন্যাশনালি রিপোর্ট করার প্রয়োজন হয়, তখন আসলে পারফেক্ট স্যাম্পল সাইজ কত হওয়া উচিত ন্যাশনালি যখন কোনো রিপোর্ট আমরা করতে চাই ডেটা কালেকশন করে? আমি কি বোঝাতে পেরেছি আমার কথাটা? আপা, আমি আপা, থ্যাংক ইউ। এটাও একটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, এবং হচ্ছে যে যেটা বলছিলাম স্যাম্পল সাইজ কত হবে, এটা হচ্ছে যে যখন কোনো একটা স্টাডি বা সার্ভে আসে তখন সবার মনে এই কোয়েশ্চেনটা থাকে আসলে কোনটা হবে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল। তো যদি কোনো ধরনের অ্যাজাম্পশন না থাকে, আপনি এই ধরনের বিজনেস মার্কেট রিসার্চ করতে চান, মার্কেট রিসার্চ আপনি সরাসরি ওই যে ফিগারটা আসে সাধারণত 385 বা 386 এই ধরনের ফিগার নিয়ে যদি করেন, সেইটা ইউজুয়ালি ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ হওয়ার কথা থিওরিটিক্যালি, ঠিক আছে। কিন্তু অনেক সময় অনেক কিছু অ্যাজাম্পশন থাকে, ওই স্টাডির ভিতরে অ্যাজাম্পশন থাকে। যেমন হচ্ছে যে স্টাডির ভিতরে দেখতে আপনি যদি মার্কেট রিসার্চ এখন ধরেন যে ধরেন যে কোনো একটা মার্কেট রিসার্চের ক্ষেত্রে ধরেন যে কনজিউমারের লেভেল দেখতে চান, যে কনজিউমার সে তার সোশিও ইকোনমিক স্ট্যাটাস জানতে চান, ঠিক আছে। তখন সোশিও ইকোনমিক স্ট্যাটাস হিসেবে তখন কিন্তু অলরেডি একটা ভ্যারিয়েবল চলে আসবে। আপনি তখন আপনার পপুলেশনকে ভাগ করতে যাবেন যে তার ইনকাম দিয়ে, হ্যাঁ, হতে পারে তার ফ্যামিলি সাইজ দিয়ে, হ্যাঁ, বিভিন্ন ভাবে ভাগ করতে যাবেন। অথবা হচ্ছে যে আপনি দেখতে চান যে দেশে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই ধরনের কোনো ধরনের ভাগ আছে, এই যে আরেকটা অ্যাজাম্পশন চলে আসলো, ঠিক আছে। অ্যাজাম্পশন বলবো, অথবা এক ধরনের কি বলবো রিসার্চের এক ধরনের রেজাল্টের দিক থেকে আরেকটা নতুন একটা অন্য দিক থেকে আপনি দেখতে চান, এই ধরনের কিছু দেখতে চান, তো সেটার ক্ষেত্রে আরেকটা জিনিস চলে আসলো, ঠিক আছে। এইসব কারণে অনেক সময় স্যাম্পল সাইজ বাড়তে থাকে, ঠিক আছে, সেটার জন্য আরেকটা ফর্মুলা আছে, হ্যাঁ, যেখানে আপনি যদি আলাদা কোনো ভ্যারিয়েবল বা আলাদা কোনো গ্রুপ এই ধরনের কিছু যোগ করেন, তো স্যাম্পল সাইজ ইউজুয়ালি কত হয় সেটা আসলে আমরা এস্টিমেট করতে পারি। কিন্তু ওইটা আর একটু জটিল বলে আমি এটা এখানে দেখাচ্ছি না, কিন্তু সেটাও আরেক ধরনের ইস্যু আছে, মানে ইস্যু বলতে হচ্ছে যে ফর্মুলা আছে, এবং সেখানে আমরা ইচ্ছা করলে ভ্যারিয়েবলের বা এই ধরনের কোন কোন ভ্যারিয়েবল দিয়ে আমরা দেখবো বা কয়টা ভ্যারিয়েবল দিয়ে কয়টা জিনিস দিয়ে দেখবো, এটার এই ইস্যুগুলোতে আমরা স্যাম্পল সাইজ আলাদা করে ডিটারমাইন করতে পারি। সো আপনার কোশ্চেনটা আমি একদম ক্লিয়ারলি আনসার দিতে পারবো না। সো এক কথায় বলতে গেলে এইটা ডিপেন্ড করে ওই স্টাডিটার উদ্দেশ্য, কি ধরনের জিনিস নিয়ে আমরা কালেক্ট করছি, ডেটা রেজাল্ট বের করার চেষ্টা করছি, সেটার উপর ডিপেন্ড করে। আমি একটু বলতে পারি দাদা? মানে এটা কি এরকম হয় যে আমার প্রোডাক্টটা কেমন কিংবা আমার সার্ভিসটা কোন সার্ভিস অর প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি, ডিপেন্ডস অন দিস প্রোডাক্ট অর সার্ভিস আমি স্যাম্পলটাকে বাড়ানো বা কমানোর চিন্তা করতে পারি কিনা। যেটা হচ্ছে যদি আমি কোনো এফএমসিজি নিয়ে করি সেটা একরকম, যেটা কিনা আরবান, সেমি আরবান, রুরাল সব জায়গায় আছে প্রোডাক্টটা। আর যদি এমন হয় যে প্রোডাক্টটা আসলে খুব আরবান বেস প্রোডাক্ট, সেক্ষেত্রে স্যাম্পল কি কম নিয়ে কাজ করা যায় কিনা, বা এটা আসলে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে কিনা, যে প্রোডাক্টের মার্কেট সাইজের উপর ডিপেন্ড করে কিনা। এই প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। আপনি যখন মার্কেট রিসার্চ করবেন তখন কিন্তু বেসিক্যালি কনজিউমারের উপরে ডিপেন্ড করে, কনজিউমার হচ্ছে যে ওই প্রোডাক্টটা নেবে কিনা। তো তখন আপনি কনজিউমারের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক আপনি দেখবেন, নট যে প্রোডাক্টের। কারণ হচ্ছে ধরেন যে আপনি সরিষার তেলই যদি আপনি বিক্রি করতে চান সাপোজ, এখন কিন্তু কেউ আছে যে কনজিউমার কি অনেক কনজিউমার আমি দেখছি যারা রুরাল সাইডে থাকে, তারা বলে যে না, খোলা তেলটাই ভালো, গন্ধ আসে বেশি, হ্যাঁ, এটা কিন্তু তাদের এক ধরনের চয়েস, ঠিক আছে। তো আবার হচ্ছে যে আমরা যদি শহর এলাকার কনজিউমার দেখি যে না, আমার বোতলের সরিষার তেলটাই ভালো, দোকানে গিয়ে কিনতে সুবিধা, নিতে সুবিধা, আমি ওটাই নিব, ঠিক আছে। তো বেসিক্যালি মার্কেট রিসার্চের ক্ষেত্রে বেশিরভাগ সময় কনজিউমার উপরে ডিপেন্ড করে, কিন্তু তারপরে আমি বলবো যে প্রোডাক্টের উপরও হতে পারে, ডিপেন্ড করে যে আসলে আপনি কি
কি নিয়ে রিসার্চ করতে চান, কি প্রোডাক্ট হতে পারে সেটা। জি, থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ আপা, ধন্যবাদ দাদা। আমি এখন সারাকে একটু রিকোয়েস্ট করব যে যদি একটু চ্যাট বক্সে কোশ্চেন গুলো বলা যায়। থ্যাংক ইউ সুচিতা আপু। ওয়াজিদা ডেভেলপমেন্ট রিসার্চ ইনিশিয়েটিভ এর উনি জানতে চেয়েছেন when and how should we calculate design effect in determining sample size? কিশোর ভাইয়ের কাছে কোশ্চেন। ওয়াজিদা, ওয়াজিদা আপনি ডিআরআই থেকে আসছেন। মামুন ভাই কেমন আছেন? মামুন ভাইকে হ্যালো বললেন। আপনার কোয়েশ্চেনটা আরেকটা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন। সো ডিজাইন ইফেক্ট, একটু আগে আমার একটা কোয়েশ্চেন আসছিল না যে হচ্ছে যে স্যাম্পল সাইজের এই যে কি বলে ফামিদা আপনি বলছিলেন ন্যাশনাল ওয়াইড আপনি একটা কিছু করতে চাচ্ছেন, এটা আসলে স্যাম্পল সাইজ কত হবে? আমি বলছিলাম যে আরেকটু আমাদের আরেকটা স্যাম্পল ফর্মুলা আছে বা কিছু আছে, সেটা হচ্ছে ডিজাইন ইফেক্ট। এই ডিজাইন ইফেক্টটা ব্যবহার করে আমরা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কতটা হলে স্যাম্পল সাইজ হলে ভালো হতে পারে সেটা আমরা এস্টিমেট করি। এটাই ডিজাইন ইফেক্টের কথাই বলছিলাম। সো ডিজাইন ইফেক্টটা তখনই ব্যবহার করি যখন আমার ধরে যে কনজিউমার, আমরা মার্কেট রিসার্চ নিয়ে কথা বলছিলাম, কনজিউমারের প্যাটার্ন, কনজিউমারের হ্যাবিট, এগুলি নিয়ে যদি আমার কনজিউমারের ক্যারেক্টারিস্টিক অনেক বেশি হয়, তো সেই সময় আমরা কিন্তু এই মুহূর্তে দুইটা ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলছি, রুরাল এবং আরবান। আমার যদি ক্যারেক্টারিস্টিক হয় যে এখন আমাকে দেখতে হবে যে মেল ও ফিমেল, এটা কোনো ক্যারেক্টারিস্টিক কিন্তু পরে কি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার ডিজাইন ইফেক্ট এই সব ক্ষেত্রে যখন আমার ভেরিয়েবল বেড়ে যাচ্ছে তখনই আমরা ডিজাইন ইফেক্টটা ব্যবহার করি। জানি না আপনার কোয়েশ্চেন আমি ঠিক মতো আনসার করতে পেরেছি কিনা। ঠিক আছে, মামুন ভাইকে হ্যালো বলেন। জি জি, মামুন ভাই ভালো আছে, আমি নিশ্চয়ই হ্যালো বলবো, কালকেই বলেছিল। আসসালামু আলাইকুম। কিশোরদা, আমরা আলাপ করার কথা ছিল ফেসবুকে, আমাদের যে কোশ্চেন এসেছিল দুটো, খাদিজা ফারহানা আপা, সেই দুটো প্রশ্নের একটির আলাপ আমাদের এই ওপেন ডিসকাশনে করার কথা ছিল। সেটা হচ্ছে হোয়াট আর চ্যালেঞ্জেস ফর বাংলাদেশি এনজিওস ফর এমি ম্যানেজমেন্ট নাও, দিস ওয়ান। এবং উনি পরবর্তীতে আরেকটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে ডিজাইনিং কনজিউমার ইনসাইট ফর promotion of product, which is the effective sample way. একটা করে প্রথমটায় সেটা হচ্ছে যে এমএনই চ্যালেঞ্জের কথা বলেছিলেন। সো এমএনই চ্যালেঞ্জ, এমএনই কিন্তু শুধু সো এটা আমাদের কিন্তু ইয়েটা বেড়ে যাচ্ছে আজকে ডিসকাশনে। আমরা বলবো যে এমএনই যখন বলতেছি তখন অনেক কিছু এখানে আসে, স্যাম্পলিং এটা খুবই ক্ষুদ্র একটা অংশ। সো এমএনই চ্যালেঞ্জের ভিতরে তো অনেক কিছু তো আছে, আমরা নিজেরা প্র্যাকটিক্যালি কিছু জিনিস ফিল করি। সবচেয়ে বড় যেটা ফিল করি সেটা অনেক সময় যে একটা প্রজেক্টের ক্ষেত্রে এমএনইতে ফান্ডিংটা, এমএনই যখন প্রজেক্টের ফান্ডিং এর ব্যাপার আসে, এমএনইতে সবচেয়ে কম ফান্ডিংটা দেওয়া হয় বা রিলেটিভলি কম দেওয়া হয়। হ্যাঁ, অনেক সময় এটা হয় যে এটা থেকে তো প্র্যাকটিক্যালি কোনো আউটপুট আসতেছে না, সো এটাতে এত ফান্ডিং এর কেন প্রয়োজন পড়বে, এটা অনেক সময় থাকে। তো যখনই এমএনইতে হচ্ছে যে ফান্ডিং কমে যায়, তার মানে হচ্ছে যে আমার ডেটার অ্যাকুরেসি, এস্টিমেশন, এই যে আপনি দেখলেন তো আমার যখন টাইমও থাকে না, ট্যাক্স থাকে না, তখন কিন্তু আমি অ্যাকুরেসি কমাইতে থাকি যে আমার এস্টিমেশন অ্যাকুরেসি। তো এইটা হচ্ছে যে একটা চ্যালেঞ্জ থাকে। তবে অনেক অর্গানাইজেশনই আছে যারা বিশেষ করে হচ্ছে যে ডেভেলপমেন্ট পার্টনার চায়, তাদের এই যে মিল এখন তো এমএনইর সাথে মিল থাকি, অনেকে মিল সম্পর্কে ভালো মতো জানে। তো এটাকে প্রচন্ড ভাবে তারা হচ্ছে যে প্রমোট বলতে হচ্ছে যে এটার পিছনে ইনভেস্ট করে, যেন তারা প্রজেক্টের ভালো ডেটা তারা পান এবং এই ডেটা দেখিয়ে তারা প্রজেক্টকে এক্সটেন্ড করার সুযোগ থাকে অথবা নতুন কোনো প্রজেক্ট তারা নিয়ে আসতে পারে। ঠিক আছে, তো আমি বলবো যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে লোকাল এনজিও যারা আছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে এমএনইর ক্ষেত্রে একটু ফান্ডিং ওরকম থাকে না, নাম তো অবস্থা একটা এমএনই ডিপার্টমেন্ট করা থাকে অনেক সময়, সেই ক্ষেত্রে ডেটা রিকোয়ারিটি অনেক সময় কমে যায়। এটা একটা বড় চ্যালেঞ্জ আমি বলবো ওভারঅল। দ্বিতীয় ওভারঅল হচ্ছে যে
আরেকটা থাকে যে আমরা অনেক সময় হচ্ছে যে একাডেমিক লাইফ থেকে সরাসরি প্রফেশনাল লাইফে চলে আসি, তো মাঝখানে একটা গ্যাপ থাকে যে এই যে থিওরিটিক্যালি আমরা একাডেমিক লাইফে অনেক কিছু জেনে আসি, প্র্যাকটিক্যাল লাইফে আমরা কিভাবে ব্যবহার করব এই গ্যাপটা একটা থেকে থাকে। তো এই চ্যালেঞ্জটা প্র্যাকটিক্যাল এই প্রফেশনালি নেওয়ার জন্য সময়ের প্রয়োজন হয়। মানে এই হয়তো দেখা যায় যে আমরা চাকরি ক্ষেত্রে 6 মাস 7 মাস, এটা ইয়াংদের জন্য বলছি, 6 মাস 7 মাস হয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারি ও আচ্ছা ঠিক আছে, এতদিন আমি বুঝলাম যে আমেরিকা আমি কিভাবে 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 কি কাজ করবো। ঠিক আছে, এই গ্যাপটা আমাদের একসাথে এটা কমানোর সুযোগ আছে যদি আমাদের এই ধরনের নলেজ ডিসেমিনেশন সেশন হয়। সেক্ষেত্রে কিন্তু অনেকভাবেই ইয়াং যারা আছেন, যারা এমএনইতে কাজ করতে চান অথবা এই ধরনের ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতে চান, তাদেরকে আমরা হেল্প করতে পারি। আমি এই দুইটা চ্যালেঞ্জ নিয়ে বললাম, যেটা আমি মনে করি আপাত দৃষ্টিতে দুটো বড় চ্যালেঞ্জ, যেটা প্রবলেম আছে এবং সলভ করার উপায় আছে। আর দ্বিতীয় যে কোশ্চেনটা, এটা একটু আরেকবার বলবেন? আচ্ছা, আরেকবার বলছি। ডিজাইনিং consumer insight for promotion of product, which is the effective sample way? প্রমোশন যদি কথা বলি, প্রমোশনের ক্ষেত্রে এইখানে এটাও আরেকটা মানে স্যাম্পলিং জিনিসটা ওরকম না। আমি প্রথমে একবার বললাম যে আপনি হচ্ছে যে গাইডলাইন দেওয়া আছে, এটা হলে এটা করবে, এটা হলে এটা করবে, এটা এই ধরনের কিছু নাই। তো আমরা সবসময় চেষ্টা করি যে কস্ট ইফেক্টিভ করার জন্য এবং টাইম ইফেক্টিভ করার জন্য। এটা নট যে আমার বাজেট নাই এটা না। অ্যাজ এ রিসার্চার, অ্যাজ এ প্রফেশনাল আমরা চাই একজন বেটার প্রফেশনাল তাকেই বলে যে তার রিসোর্সকে সবসময় হচ্ছে যে এফেক্টিভলি ইউজ করতে পারে। সো অ্যাজ এ প্রফেশনাল আমরা চাই যে আমাদের টাইম বাজেট এগুলোকে এফেক্টিভলি ইউজ করবো। সো ওই ইফেক্টিভলি ইউজ করার জন্য আমরা যে প্রসেসটাতে বেটার এস্টিমেশন দেওয়ার সুযোগ আছে সেইটা ব্যবহার করার চেষ্টা করি। এখন এই প্রমোশনের ক্ষেত্রে আমি বলবো যে হয়তোবা নন প্রবাবিলিটি স্যাম্পলিং বেটার ওয়ে, কিন্তু আমারটাকে আপনি ফাইনাল ডিসিশন নেবেন না। যদি আপনার কোনো ধরনের আমাকে প্রবলেমটা টোটালি যদি আমাকে শেয়ার করেন, পরবর্তীতে আমার ইমেল অ্যাড্রেসও আছে, হয়তোবা আমি আপনাকে ভালোভাবে আরেকবার বলতে পারবো। ধন্যবাদ দাদা। আমাদের আরো কয়েকটা প্রশ্ন আছে চ্যাট বক্সে, তারা যদি একটু কম্পাইল করে প্রশ্নটা করে ফেলতে পারেন তাহলে আর আমাদের আর 3 মিনিটের মধ্যে হয়তো আমাদের সেশনটা শেষ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। তারা একটু কম্পাইল করে প্রশ্নটি করেন। আচ্ছা, থ্যাংক ইউ সুচিতা আপু। ওয়েটিং রুমে একজন হ্যান্ড রেজ করেছেন, ওয়াজিদা আপা, যদি আরো কিছু বলতে চান। আর কোশ্চেন আছে আমার কাছে আর 3টা চ্যাট বক্সে। ওয়াজিদা আপা, আপনি শুনতে পাচ্ছেন? জি দাদা, আমার আগের কোশ্চেনটারই মানে তার পরবর্তীতে আমি যেটা জানতে চাচ্ছি যে আমরা ডিজাইন ইফেক্ট ক্যালকুলেট করার ক্ষেত্রে অবজারভেশন নিয়ে থাকি, মানে যখন আমরা অবজারভেশন নিচ্ছি আমাদের ডিজাইন ইফেক্টটা বেড়ে যাচ্ছে। তো এটার ক্ষেত্রে মানে অবজারভেশন আসলে ইমপ্লিকেশনসটা কি, বা কতগুলো অবজারভেশন নিলে ভালো হবে, বা অবজারভেশন ঠিক স্ট্যান্ডার্ড কয়টা নিলে, মানে এটা ইমপ্লিকেশনসটা আমি জানতে চাচ্ছি অবজারভেশনের। একটা জিনিস, এটা আমি প্রফেশনাল আমার এক্সপেরিয়েন্স থেকে বলবো, আমি দেখেছি যে আমরা যতই অবজারভেশন বাড়াতে থাকি একটা পর্যায়ে দেখবো যে স্যাচুরেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে একটা একটার সাথে ওভারল্যাপিং। হ্যাঁ, যখন দেখবো যে ওভারল্যাপিং গুলো বেশি হয়ে যাচ্ছে তখন হচ্ছে যে আমরা বুঝবো যে এখন আর আমাদের অবজারভেশন নেওয়ার সুযোগ নাই, দরকার নেই। এই সার্ভে করার জন্য আমার আর অবজারভেশন দরকার। ঠিক আছে, এটা অনেক সময় একটা হান্স থাকে, যারা অনেক রিসার্চ করেন তাদের একটা হান্স থাকে যে হ্যাঁ এই জায়গাতেই ডাটা স্যাচুরেশন এসে যাবে। যেমন এই যে যারা হচ্ছে কোয়ালিটেটিভ স্টাডি করে, ঠিক আছে, তারাও কিন্তু এক ধরনের স্যাম্পলিং করে থাকে। দেখা যাবে যে কেআইআই কয়টা নেই, 8টা থেকে 10টা একটা ইস্যুর জন্য নিয়ে থাকে। কারণ কি, তারা অলরেডি জানে যে একটা পর্যায়ের পরে যতই আমি এক্সট্রা একজন ইন্টারভিউয়ার নেই আমার একই টাইপ ডাটা আসবে, হ্যাঁ এডিশনালি কোনো ইনফরমেশন আসবে না। হ্যাঁ, ডাটা স্যাচুরেটেড হয়ে যাবে। সো এইটা আমি বলবো যে কোন জায়গায় আপনি দাঁড়াবেন যখন দেখবেন যে ওভারল্যাপিং তাও এখন আর একদম ডাইরেক্টলি অবজারভেবল যে এইখানে এখন ওভারল্যাপিং দেখা যাচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স অবজারভেশন, তখনই আপনি আচ্ছা মানে ডিজাইনিং স্টেজে যখন আমরা মানে ডিটারমিন করব ওই পর্যায়ে কি বোঝার সুযোগ আছে যে আসলে ডেটা কোন লেভেলের পরে? আচ্ছা
আচ্ছা সুযোগ আছে, হ্যাঁ সেই সুযোগ আছে। ওকে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে, থ্যাংক ইউ অজিত আপা। আচ্ছা, এবার আমরা হচ্ছে আর তিনটা chat box কোশ্চেন এ আছে আমাদের answer চ্যাট করছি। বক্স আপু, আই থিংক হ্যাঁ। আমরা একটু হয়তো 5 মিনিটস মোর লাগবে আমাদের। আসাদুজ্জামান ভাই আবার জানতে চেয়েছেন, ফর এ ভেরি রেয়ার ডিজিজ sometimes sample size comes very small using sample size calculation, but sometimes we want to collect more sample for better representation. What can we do then? How to declare that info in final article writing? আরেকটা খুবই প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন, এবং সেটা ক্লিনিক্যাল স্টাডি নিয়ে। রেয়ার ডিজিজের ক্ষেত্রে যেটা তো বললাম, ওই যে একটা উদাহরণ তো দিয়েছি এইচআইভির ক্ষেত্রে। সো এই ধরনের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে যে আমরা হচ্ছে যে পারপাসিভ স্যাম্পলিং এর দিকে যাই বা স্নোবল স্যাম্পলিং এর দিকেই যাই, হ্যাঁ স্পেশালি পারপাসিভ স্যাম্পলিং এর দিকেই যাই। কারণ সাপোজ এইচআইভি নিয়ে কাজ করতেছি, আমরা কি করব, আমাকে যদি এখন বলা হয় যে এইচআইভি ডেটা কালেক্ট করতে হবে, আমি যাব যেসব হসপিটাল বা ক্লিনিক্যাল সার্ভিসে যেখানে এইচআইভি যে ট্রিটমেন্ট করা হয়, এইচআইভি পজিটিভ ট্রিটমেন্ট করা হয়, সেখান থেকে হয়তো একটা লিস্ট কালেক্ট করবো যে কারা কারা আসলে পজিটিভ হবে, তাদের কাছ থেকে আমি হয়তো বা যাবো। হ্যাঁ, কিন্তু ওই তো পারপাসিভ স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, আমি আর্থিক ভাষায় আরেকবার বলি নন প্রবাবিলিটি স্যাম্পলিং। কিন্তু আপনার পরেরটা দেখছেন যে বাট সামটাইমস উই ওয়ান্ট টু কালেক্ট মোর স্যাম্পল ফর বেটার রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, এই যে বেটার রিপ্রেজেন্টেশন, এই ক্লিনিক্যাল স্টাডির ক্ষেত্রে এটা অনেক সময় দরকার হয়। কারণ যখন আমরা হিউম্যান হেলথ নিয়ে কথা বলি, তখন কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে গড়পড়তায় যা যা হচ্ছে, অন্তত একজন মানুষের ক্ষেত্রে সেই গড়পড়তা মানুষের মতো কাজ করতেছে না, এবং সেইটা তার মানুষের জন্য জীবনের ঝুঁকি হয়ে যায়। এই জন্য ক্লিনিক্যাল স্টাডিতে অনেক সময় আমরা আরো বেটার স্যাম্পল, আরো বেশি ডেটা কালেক্ট করতে চাই। সো একটু খালি শুধু একটু বলবো আসাদুজ্জামান ভাইকে যে এই ধরনের ক্লিনিক্যাল স্টাডির ক্ষেত্রে অনেক সময় আমরা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স এর অনেক কিছু আমরা ব্যবহার করতে পারি না, যদি দরকার হয় ইভেন স্যাম্পল না নিয়ে পপুলেশন নিয়ে কাজ করতে। ঠিক আছে, এই সো ক্লিনিক্যাল স্টাডি ইজ সামটাইমস not always follow statistical rules. থ্যাংক ইউ কিশোরদা। আরেকটা কোশ্চেন আমাদের করেছেন এমডি আব্দুর রাজ্জাক, উনি জানতে চেয়েছেন হোয়াট ক্যান অ্যান এমিনি ডু ইফ দেয়ার ইজ নট এনি বাজেট ফর অ্যাসেসমেন্ট পারপাস? আচ্ছা, অ্যাসেসমেন্ট পারপাস, আমি কোশ্চেনটা ঠিক মতো অতটা বুঝি নাই, কিন্তু যতটুকু আমি বুঝতেছি যে যদি এমএনইতে ওই বাজেট অ্যাসেসমেন্টের জন্য যদি বাজেট না থাকে তাহলে কি করা আছে। আমার তাহলে উল্টা কোশ্চেন, যদি অ্যাসেসমেন্ট করা বাজেট নাই থাকে তাহলে এমএনই ডিপার্টমেন্ট ওখানে ডিপার্টমেন্টে বলি বা টিমে বলি ওখানে কেন আছে। হ্যাঁ, বাট যদি এটা বুঝি যে কোনো একটা অ্যাসেসমেন্টে কোনো একটা টপিক অ্যাসেসমেন্ট করার যদি বাজেট না থাকে, তো সেটা থেকে কি করে, অনেক সময় আমরা প্রক্সি ডাটা থাকে। সাপোজ হচ্ছে যে একটা ইন্ডিকেটরের জন্য ডেটা আছে, আরেকটা ইন্ডিকেটরের জন্য ডেটা নেই, যদি সম্ভব হয় যে ইন্ডিকেটরের ডেটা আছে সেটা থেকে যদি প্রক্সি দিয়ে অন্য কোনো ডেটার জন্য অ্যাসেস করা যায় কিনা, ঠিক আছে, সেইভাবে অনেক সময় আমরা করে থাকি। কারণ অনেক সময় বাজেট কনস্ট্রেন্ট থাকে এবং প্রক্সি ইন্ডিকেটর দিয়ে আমরা সেটা করার চেষ্টা করি। আচ্ছা, ওনার কোশ্চেনের আরেকটা পার্ট আছে, থ্যাংক ইউ ভাইয়া, সেটা হচ্ছে যে হাউ উড হি অর শি ট্র্যাক দ্য ইম্প্যাক্ট অন ডিফারেন্ট indicators without holding assessment? This is one is last question for today. আচ্ছা, ইমপ্যাক্ট, যখন আপনি শব্দটা ইমপ্যাক্ট বলেছেন, আমি জানি না আপনি বুঝে শুনে করেছেন কিনা, এমনিতে ইমপ্যাক্ট কিন্তু অনেক বড় শব্দ। হ্যাঁ, ইমপ্যাক্ট হচ্ছে যে যেমন একটা প্রজেক্ট, একটা 5 বছরের প্রজেক্ট যদি শেষ হওয়ার 6 মাসের মধ্যেও কিন্তু ইমপ্যাক্ট অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায় না। ঠিক আছে, তো ট্র্যাক দ্য ইমপ্যাক্ট অন ডিফারেন্ট ইন্ডিকেটরস উইদাউট হোল্ডিং অ্যাসেসমেন্ট। এইবারও বলবো যে কোশ্চেনটা আমি ঠিক মতো বুঝি নাই, তারপরেও যতটুকু পারি আমি চেষ্টা করছি আনসার দেওয়ার জন্য। যে আমি বলবো যে এই ইমপ্যাক্ট শব্দটা অনেক বড়, আমি বলবো যে ইভালুয়েশন ইমপ্যাক্ট হচ্ছে ছোট একটা প্রজেক্ট, এই বিভিন্ন ইন্ডিকেটর এগেইনস্টে ইভালুয়েট করা যায়। তো ইভালুয়েটের ক্ষেত্রে হচ্ছে ওই যে আমি বলবো যদি ওই ধরনের কিছু না থাকে প্রক্সি ইন্ডিকেটর দিয়ে অ্যাসেস করা। ঠিক আছে, যেমন হচ্ছে একটা এক্সাম্পল দিই, একটা প্রজেক্ট ধরেন যে 3 বছর ধরে চললো, যে আমার হচ্ছে যে দেখতে হবে যে কোনো এলাকায়, এটা ওয়াশ নিয়ে কাজ হচ্ছে, এবং কোনো এলাকায় লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে কিনা, সেটা হচ্ছে যে আমার হচ্ছে যে আলটিমেট অবজেক্টিভ। এটার জন্য আমরা প্রপার
স্যানিটেশন হাইজিন এগুলোর জন্য অ্যাওয়ারনেস এবং যা যা দরকার সেগুলো করবো। কিন্তু সেক্ষেত্রে কি হবে যে এটা যদি আমি দেখি আমার কাছে বাজেট, শেষের বাজেট নাই ইভালুয়েট করা, তো কি করবো? তো সেই ক্ষেত্রে যেটা হইতে পারে সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট যদি আমার ইন্ডিকেটরে এটা থাকে যে এখন পর্যন্ত যে 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 ধরনের যে 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 স্যানিটেশনের যে ইনপুটগুলো দেওয়া হয়েছে, টয়লেট বসানো, ল্যাট্রিন বসানো, টিউবওয়েল দেওয়া, হাত মুখ ধোয়া, এইগুলো যদি তারা ব্যবহার করে থাকে, সেটা যদি ডেটা থাকে, অন্তত সেটা দিয়ে প্রক্সি করতে পারবে যে হ্যাঁ এত পার্সেন্ট মানুষ ব্যবহার করতেছে, সো ধরা যায় যে প্রজেক্টটা ইফেক্টিভ হয়েছে, ইভালুয়েশন এটা পজিটিভ আসবে। ধন্যবাদ কিশোর দা, ধন্যবাদ আজকে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে। কিশোর দাকে তো আবারও ধন্যবাদ জানাতে, খুব প্রাণবন্ত একটি সেশন আজকে উনি আমাদেরকে উপহার দিয়েছেন। আর এরপরে যেটা হচ্ছে সবশেষে মনে করিয়ে দেয় যে প্ল্যাটফর্ম ফর ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স পিডিপি প্রতি মাসের তৃতীয় শনিবার সন্ধ্যায় ডেভেলপমেন্ট সেক্টর সম্পর্কিত একটি বিষয় নিয়ে প্র্যাকটিস সেশন আয়োজন করে। এবং আপনারা যদি এই কমেন্ট বক্সে থাকা পিডিপির মেম্বারশিপ ফর্মটি পূরণ করে থাকেন তাহলে সকল মেম্বারদেরকে আপডেটেড প্র্যাকটিস সেশনের যে আপডেটস গুলো আছে, যে স্লাইড গুলো আছে এবং ভিডিও লিংকটি শেয়ার করে দেওয়া হবে। এগুলো পেতে পিডিপির সাথে থাকুন, পিডিপির ফেসবুক পেজ যে সাথে যুক্ত থাকুন। আর আজকে যারা সেশনটিতে অংশগ্রহণ করলেন এবং যারা হয়তো করতে পারেনি তারা পরবর্তীতে পিডিপি ফেসবুকে বা ইউটিউবে এই রেকর্ডেড সেশনটি দেখতে পাবেন। অজস্র ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী প্র্যাকটিস সেশনে অংশগ্রহণ করার জন্য। এই মহামারীতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চারপাশের মানুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি নজর রাখুন। সবার জন্য শুভকামনা। কিশোর দা আপনার জন্য অনেক শুভকামনা পিডিপির পক্ষ থেকে। যারা অংশগ্রহণ করেছেন সবাইকে শুভরাত্রি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, শুভরাত্রি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।